ওয়েলকাম টু দ্য ফার্স্ট ক্লাস অফ পালা অল্টো। আমি যে এই ট্রেনিংটা স্টার্ট করতে চলেছি, ফার্স্ট অফ অল বলে দিই, আমি এটাকে অ্যাবসলিউট স্ক্র্যাচ থেকে স্টার্ট করব। এটা হতে পারে প্রথম দিন ট্রেনিংটা, যে কারোর কাছে মনে হতে পারে যে এই জিনিসগুলো আমরা জানি, আজকের ক্লাসে মনে হতে পারে। আর কারোর কাছে এটা নতুনও লাগতে পারে, কিছু কিছু টার্মিনোলজি নতুন থাকতে পারে। তবে কিছু তো ইনফরমেটিভ থাকবে, আই এম শিওর ফর দিস। আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আজকে এখানে আলোচনা করব, যেটা খুবই জানাটা দরকার একটা যে কোনো সিকিউরিটি ধরনের সিকিউরিটি কোর্সে যাওয়ার জন্য। তো সেগুলো আমি আজকে এখানে ডিসকাশন করব, প্লাস পালা অল্টো আমি চেষ্টা করবো যে আজকে এটা আপনাদেরকে বলে দেওয়ার জন্য যে যদি আমরা পালা অল্টো এক্সামিনেশনের জন্য যদি প্রিপারেশন নিই তো কিভাবে নেবো। তো আমি এটাকে অ্যাসিওর করতে পারি যে আমার এই পালা অল্টো ট্রেনিংটা যারা করবে, ঠিক আছে, যারা পুরো ট্রেনিংটাকে অনেস্টলি করবে, অনেস্টলি তো নিজের সাথে থাকতে হবে, তো যারা অনেস্টলি করবে আফটার কমপ্লিটিং দিস ট্রেনিং ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট, সে পালা অল্টোর কিন্তু সার্টিফিকেশন কিন্তু অ্যাচিভ করতে পারবে এনিওয়ার ফ্রম দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এটার আমি গ্যারান্টি দিতে পারি যে আমি 100% এই ট্রেনিংটা শেষ হওয়ার পর্যন্ত এটা বুঝতে হবে, বুঝবেন আপনারা। আর আমরা যেটা করছি, আমরা এই ট্রেনিংটা পালা অল্টো ভার্সন 9 আর ভার্সন 10 এর উপর করছি, রাইট? তো এখন এক্সাম যেটা চলছে, এখন এক্সাম ভার্সন 9 এর উপরও চলছে, ভার্সন 10 এর উপরও চলছে। তো আপনি যে কোনো এক্সাম অফ করতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু গো ফর ভার্সন 10, আপনি ডাইরেক্টলি ভার্সন 10 এর জন্য যেতে পারেন। তো প্রতিটা ক্লাসের মধ্যে আমি এরকম কিছু পিডিএফ আপনাদের সাথে শেয়ার করবো, যেগুলো আমরা কন্টেন্ট, মানে আপনাকে পুরো কন্টেন্ট আপনারা রেডি পাবেন এখানে। কিচ্ছু কোনো জিনিস আপনাদেরকে টাইপ করতে হবে না, শুধু জিনিসটাকে ফোকাস করে পড়তে হবে এবং ল্যাব প্র্যাকটিস করতে হবে, দ্যাটস অল। ল্যাবের জন্য যা যা জিনিস দরকার সেগুলো সবগুলোই আমি প্রোভাইড করবো। সো আমরা ক্লাসটা শুরু করছি উইথ সাম কমন নেটওয়ার্ক সিকিউরিটি টার্মস। আমরা যদি যখন কোনো সিকিউরিটি নিয়ে পড়াশোনা করি, দেয়ার আর সার্টেন থিং যেটা অলওয়েজ যে কোনো প্ল্যাটফর্মে ডিসকাশন করা হয়। তো প্রথম টার্মস আমরা আজকে এখানে ডিসকাস করবো, দিস ইজ কল অ্যাসেট। আমরা এই জিনিসগুলো অনেকেই বুঝি, তো আমি বেশিক্ষণ এখানে সময় নেবো না। তাহলে অ্যাসেট হচ্ছে কি? এনিথিং উইচ ইজ ভ্যালুয়েবল টু দ্য কোম্পানি, দ্যাট ইজ কল অ্যাসেট। এবার অ্যাসেট আমার ফিজিক্যাল অ্যাসেটও হতে পারে, বিল্ডিং, বাড়ি, ফার্নিচার, মেশিনারি, এগুলো আমাদের অ্যাসেট হতে পারে। আবার আমাদের অর্গানাইজেশনের ভেতরে যে আইটির যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাও অ্যাসেট হতে পারে। ইভেন ডেটা ইজ অলসো অ্যান অ্যাসেট। তো আমরা যখনই অর্গানাইজেশনের কাছে যেটা ভ্যালুয়েবল, সেটাই হচ্ছে অর্গানাইজেশনের কাছে অ্যাসেট। একটা এমপ্লয়ও কিন্তু অর্গানাইজেশনের কাছে একটা অ্যাসেট হিসেবে কাউন্ট হয়। ঠিক আছে, তো দিস ইজ কল অ্যাসেট। এবার নেক্সট টার্মটা বুঝবো, সেটা হচ্ছে ভালনারেবিলিটি। অ্যাসেটের সঙ্গে ভালনারেবিলিটি কিন্তু এখানে লিঙ্ক আপ থাকে। ভালনারেবিলিটি মানে কি হচ্ছে? উইকনেসেস দ্যাট আর ফাউন্ড ইন দ্য অ্যাসেট। উইকনেসেস দ্যাট আর ফাউন্ড ইন দ্য অ্যাসেট, তার মানে হচ্ছে যে যখন আমরা একটা ইনফ্রাস্ট্রাকচারকে তৈরি করি, তখন কি হচ্ছে যে একটা ফিজিক্যাল অ্যাসেটের জন্য দের আর সেপারেট টাইপ অফ সিকিউরিটি, যেটা আমরা এনশিওর করি। এবং আইটি ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা কি করি? নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর আমরা হায়ার করি। তো নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটরের কাজ থাকে যে আমাদের কোনোভাবে যাতে আমাদের আইটি রিলেটেড কোনো অ্যাসেট যাতে কম্প্রোমাইজ না হয়। তো যদি আমার নেটওয়ার্ক ডিজাইনে কোনো প্রবলেম থাকলো, যদি আমার এমপ্লয়কে ট্রেনিং দিতে কোনো প্রবলেম থাকলো, এমপ্লয়রা কোনো মিস্টেক করে ফেললো, তো কোথাও যদি কোনো গ্যাপ থাকে, দ্যাট উইল কাউন্ট অ্যাজ ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি মানে দিস ইজ আ উইকনেস। আমরা যখন সাপোজ আমি আমার অর্গানাইজেশনে এইচটিটিপি প্রোটোকল ইউজ করছি, আমি আমার অর্গানাইজেশনে টেলনেট প্রোটোকল ইউজ করছি, আমার ফাইল সার্ভার আছে, আমি এফটিপি প্রোটোকল ইউজ করছি, দিস আর ভালনারেবিলিটিস। এখান থেকে কি হয়? এইচটিটিপি বা টেলনেট আমরা জানি এটা ক্লিয়ার টেক্সটে ডেটা ট্রান্সফার করে। কেউ যদি প্যাকেট ক্যাপচার করে যদি ইউজার ডেটা দেখতে চায়, ইউজার ক্রেডেনশিয়াল দেখতে চায়, তারা কিন্তু দেখতে পাবে। তো এগুলো আমি সব ল্যাবে কিন্তু এগুলো আমি সব এক্সপ্লেন করবো। আর যদি আমাকে এই যেটা উইকনেসেস আছে, ভালনারেবিলিটিস আছে, যদি এটাকে আমাকে সিকিউর করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এইচটিটিপির জায়গায় এইচটিটিপিএস ইউজ করতে হবে, টেলনেটের জায়গায় এসএসএইচ কে ইউজ করতে হবে, এফটিপির জায়গায় এসএফটিপি ইউজ করতে হবে, রাইট? যত অপারেটিং সিস্টেম থাকবে, প্রত্যেকটা অপারেটিং সিস্টেমকে আপ টু ডেট প্যাচিং করে রাখতে হবে। কারণ যখনই কোনো ভালনারেবিলিটিস আসে, সেগুলো আমরা জানি, ভালনারেবিলিটি সাইটও আছে, আমি দেখাবো আপনাদেরকে, যে যত ওয়ার্ল্ডের যতগুলো প্রোডাক্ট আছে, হোয়াট এভার মেবি দ্য প্রোডাক্ট, যত প্রোডাক্টের ভালনারেবিলিটিস আছে, যত ফায়ারওয়াল হতে পারে, যত অপারেটিং সিস্টেম আছে, সেটা একটা সিঙ্গেল ওয়েবসাইটে কিন্তু সেগুলোকে লগ করা হয়। তো আপনি যদি ওয়েবসাইটে যান, আপনি কিন্তু সব ভালনারেবিলিটি দেখতে পাবেন। এই যে আমরা দেখি উইন্ডোজের আপডেট হচ্ছে, মোস্ট অফ দ্য ইউজার আমরা উইন্ডোজ ইউজ করি। তো আপনি দেখবেন প্রত্যেক মাসে আমাদের একবার না দুবার আমাদের আপডেট আসে। যখনই আমরা সিস্টেম শাটডাউন করি, তখনই একটা মেসেজ আসে যে আপডেট অ্যান্ড শাটডাউন, রাইট? তো এই আপডেট গুলো কি আসে? এই আপডেট গুলো সেটাই যে যখনই আমার সিস্টেমে কোনো ভালনারেবিলিটি পাওয়া যায়, মাইক্রোসফট কি করছে? সেটার প্যাচিং তৈরি করছে, এবং প্যাচিং করার পর সেটাকে আমাদেরকে অ্যাজ আপডেট সেন্ড করছে, যেটা আমার সিস্টেমটাকে সিকিউর রাখছে। তো দ্যাট ইজ ভালনারেবিলিটি।
ভালনারেবিলিটির পরে এবারে কি আসছে? এক্সপ্লয়েট। এক্সপ্লয়েটে এখানে মানে হচ্ছে, এক্সপ্লয়েট হচ্ছে দ্য টুলস অর দ্য মেথডস দ্যাট ইজ বিং ইউজ বাই দ্য অ্যাটাকার। অ্যাটাকার যদি কোনো টুলকে ইউজ করছে বা কোনো মেথডকে ইউজ করছে, তো দ্যাট উই উইল কল অ্যাজ এক্সপ্লয়েট। ঠিক আছে? এখানে অনেক ধরনের টুলস ইউজ হতে পারে। আমরা কালি লিনাক্সের, আমার কিছু সাইবার অ্যাটাকসের একটা ব্যাচ কমপ্লিট হয়েছে, সেখানে আমি হিউজ অ্যামাউন্ট অফ অ্যাটাকস ওখানে আমি ডিসকাশন করেছি এবং প্র্যাকটিক্যালি করে করে দেখিয়েছি যে কি কি সাইবার অ্যাটাকস হতে পারে একটা নর্মাল কোম্পানিতে, রাইট? ডে টু ডে কোম্পানিতে। তো সেই জায়গা থেকে, তো সেখানে আই হ্যাভ ইউজ ample amount of tools to show those attacks. তো সেই জিনিসটাকে আমরা কি বলছি? এক্সপ্লয়েট। an exploit can be defined as a method or a tool which is used by the attacker, রাইট? তো এবারে এক্সপ্লয়েটের পরে কি আসছে? থ্রেট। থ্রেট আমরা এটাকে এইভাবে বলবো যে থ্রেট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ ডেঞ্জার টু টু দ্য অ্যাসেট। আমার যে অ্যাসেটটা আছে, রাইট, যদি ওই অ্যাসেটে কোনো ভালনারেবিলিটি থাকে, দ্যাট মিনস আমার ওখানে থ্রেট আছে, রাইট? এবার থ্রেট অনেক সময় আমি কি বলছি যে আমাদের ভালনারেবিলিটি যে উইকনেসেস গুলো আমরা ফাউন্ড করি, ওখানে কিছু উইকনেসেস যেহেতু হিউম্যান এরার থাকতে পারে, মানে যেহেতু একটা নেটওয়ার্ককে ডিজাইন করেছে একটা হিউম্যান, একটা নেটওয়ার্ককে পুরো ইনফ্রাস্ট্রাকচারকে কনফিগার করেছে, ইট ইজ ডান বাই আ হিউম্যান। তো কিছু হিউম্যান হোলস থাকতেই পারে, দ্যাট ক্যান অ্যাক্ট অ্যাজ আ ভালনারেবিলিটি, রাইট? তো এবার সেই যে থ্রেডটা আছে, সেই থ্রেডটা কখনো আমার ইন্টেনশনালিও ট্রিগার করতে পারে। ইন্টেনশনালি মানে কেউ অ্যাটাকার অ্যাটাক করছে তখনও সেই থ্রেডটা ট্রিগার করতে পারে। আবার সেটা আমার অ্যাক্সিডেন্টালিও ট্রিগার করতে পারে, যে কেউ হয়তো অ্যাটাক করছে না, বাট ওই থ্রেডটা কিন্তু আমার অ্যাক্সিডেন্টালি ট্রিগার হচ্ছে বারবার, রাইট? কেউ যদি ওটাকে এক্সপ্লয়েট করে নেয়, ওই থ্রেডটাকে কোনো মেথড দিয়ে পরে, টুল দিয়ে পরে যদি ওটাকে, তাহলে সেটা আমার ট্রিগার হতে পারে। তাহলে এখন যেটা আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে থ্রেট ইজ এনিথিং, ইজ থ্রেট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনিথিং ডেঞ্জার টু দ্য অ্যাসেট। এবার ইফ এনিথিং ডেঞ্জার টু দ্য অ্যাসেট, সেখানেই থাকে হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। তো রিস্কের আগে এখানে বলছি অ্যাটাক। অ্যাটাক তো আমরা জানি, দ্য অ্যাকশন টেকেন বাই দ্য অ্যাটাকার, দ্যাট ইজ কল অ্যাটাক, রাইট? যে এক্সপ্লয়েটটাকে ইউজ করার পর যে অ্যাকশনটা নেবে, দ্যাট ইজ কল অ্যাটাক। আর রিস্ক, এখানে আর একটা টার্ম আমরা দেখছি, রিস্ক। রিস্ক হচ্ছে কি? দ্য পোটেন্সিয়াল লস, যে যে যতটা ডেটা আমাকে কম্প্রোমাইজ করতে আমরা করতে পারি, বা যতটা আমার নেটওয়ার্কের ড্যামেজ হতে পারে, আমার স্টোরেজের কোনো ড্যামেজ হয়ে গেল, আমার কোনো সার্ভার ডাউন করে দেওয়া হলো, কোনো ডস অ্যাটাক করে পড়ে, ঠিক আছে, তার জন্য যে পোটেনশিয়াল লসটা আমার হচ্ছে, দ্যাট লস ইজ নোন অ্যাজ দ্য রিস্ক ফর দ্য কোম্পানি, রাইট? তাহলে রিস্ক এখানে কি হচ্ছে? রিস্ক ইজ ইকুয়াল টু অ্যাসেট প্লাস থ্রেট প্লাস ভালনারেবিলিটি। মানে আমার অ্যাসেটটাও কম্প্রোমাইজড হচ্ছে, ওখানে থ্রেট আছে, ডেঞ্জার আছে, যেহেতু ওটা আমার ওখানে ভালনারেবিলিটি আছে। তো আমি যদি ভালনারেবিলিটি প্যাচিং করি, তাহলে ওখানে থ্রেটও কমে যাবে, আর আমার অ্যাসেটটাকেও আমি ওখানে সিকিউর করতে পারবো। তো এখানে যদি আমি দেখি, আর একটা টার্ম এখানে বলে দিই, দ্যাট ইজ কল কাউন্টার মেজার। কাউন্টার মেজার মানে কি হচ্ছে? যে সাপোজ আমি আমার অর্গানাইজেশনে কোনো সিকিউরিটি অডিট করালাম, আর আমি সিকিউরিটি অডিট করে পরে আমি জানতে পারলাম আমার কোথায় কোথায় অর্গানাইজেশনে ভালনারেবিলিটি আছে। তো আমি যখন সেই ভালনারেবিলিটি গুলো, সেখানে আমি অ্যাকশন নেবো, যে যাতে সেই উইকনেসেস গুলোকে আমরা স্ট্রেংথে কনভার্ট করতে পারি, যাতে কোনোভাবে ওখানে লুপ হোলস না থাকে, কোনো ভালনারেবিলিটি না থাকে, দ্যাট ইজ কল কাউন্টার মেজার, রাইট? তো এনি মিটিগেশন দ্যাট ইজ বিন ডান এগেনস্ট দ্য ভালনারেবিলিটি উইল বি নোন অ্যাজ কাউন্টার মেজার। মিটিগেশন মানে সেটাকে রেকটিফাই করা, ওকে? তো কমন সিকিউরিটি টার্মস এর মধ্যে আমরা এখানে কি কি দেখলাম? এখানে একটা জিনিস বলে দিই, এই যে অ্যাটাকার আর নেটওয়ার্ক অ্যাটাক আর নেটওয়ার্ককে সিকিউর করা, ঠিক আছে, দিস ইজ লাইক আ সার্কেল। সার্কেল মানে হচ্ছে একটা লুপ, আর লুপ সবসময় কন্টিনিউয়াস চলে। তো এটা এরকম নয় যে আজকে আমরা যদি কোনো ফায়ারওয়েলকে কনফিগার করে দিলাম, তার মানে আমার আজকে কোম্পানি সিকিউর হয়ে গেল, তো আগামী দিনেও কোম্পানি সিকিউর থাকবে। ইটস নট লাইক দ্যাট, রাইট? কেন? অ্যাটাকাররা নতুন নতুন টুল ডেভেলপ করছে, দে আর ফাইন্ড আউট নিউ নিউ অ্যাপ্লিকেশন, নিউ নিউ মেথডোলজি টু অ্যাটাক দ্য পার্টিকুলার টার্গেট। এবং যেরকম অ্যাটাকাররা এটাকে পারফর্ম করে যাচ্ছে, সেটাকে মিটিগেট করার জন্য কন্টিনিউয়াস কিন্তু সেখানে কি করা হচ্ছে, আমাদের ফায়ারওয়েল হোক বা অপারেটিং সিস্টেম হোক বা অ্যাপ্লিকেশনে কন্টিনিউয়াস আপডেট কিন্তু করা হচ্ছে, যাতে অ্যাটাকার এটাকে অ্যাটাক না করতে পারে। তো এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস সার্কেল। আমাদের একটা একটা জিনিস শুধু সিম্পলি ফর দ্য নলেজ এখানে আমি বলে দিই, যে যে কোনো, সাপোজ যে কোনো ফায়ারওয়েল হলো, যে কোনো অপারেটিং সিস্টেম হলো, তো এনি আউটসাইডার
if they can detect any threat or vulnerabilities, যদি কেউ কোনো থ্রেট বা vulnerability যদি ডিটেক্ট করতে পারে, তো দেয়ার আর ওয়েবসাইট যেখানে তারা কিন্তু এটাকে আপলোড করতে পারে যে আমি এই পার্টিকুলার, সেটা অ্যাপ্লিকেশন হতে পারে। সাপোজ আপনি ফেসবুক ইউজ করছেন, আপনি ফেসবুকের কোনো ভালনারেবিলিটি আপনি এখানে বের করলেন, ঠিক আছে, বা হোয়াট এভার ইট মে, কোনো অপারেটিং সিস্টেম ইউজ করছেন তার কোনো ভালনারেবিলিটি আপনারা বের করলেন, এর এগেনস্টে হিউজ অ্যামাউন্ট পাওয়া যায় সেই কোম্পানি থেকে, এবং তারপর সেই কোম্পানি সেখানে ডিসাইড করে যে কি করে সেটাকে সিকিউর করবে, রাইট? তো আমাদের কিরকম আসছে, আমাদের এরকম আসছে, আমাদের অ্যাসেট আমাদের কম্প্রোমাইজ হতে, থ্রেট কিভাবে অ্যাটাক কিভাবে হবে, যেখানে ভালনারেবিলিটিস আছে মানে সেখানে রিস্ক আছে, রিস্ক যদি থাকে ওটাকে আমি আবার কাউন্টার মেজার দিয়ে আমি এটাকে প্রোটেক্ট করবো। তো এটা কন্টিনিউয়াস সার্কেল কিন্তু চলছে, আবার আমি অ্যাসেটে আসবো, আবার সেখানে থ্রেট আসতে পারে, থ্রেটের এগেনস্টে অ্যাটাক হতে পারে, অ্যাটাক কোথায় হবে, আমার যেখানে ভালনারেবিলিটিস আছে, ভালনার যদি সেখানে অ্যাটাক হয় তাহলে আমার এখানে রিস্ক বাড়বে, রাইট? সেই রিস্কটাকে আবার মিটিগেট করার জন্য আমি কাউন্টার মেজার মানে আমি সেখানে রেক্টিফিকেশন দেবো। তো এটা সাইড বাই সাইড চলতে থাকে। তো আমাদের যে এখানে, আমরা যেটা এখানে দেখবো যে এখানে আমি একটা এটা প্রায় 10 পেজের একটা পিডিএফ আছে। তো এই যে অ্যাটাক গুলো হয়, ঠিক আছে, অ্যাটাক গুলোর মধ্যে সব থেকে কমন যদি আমরা দেখি যে অ্যাটাক গুলো ইন জেনারেল ইন এভরি অর্গানাইজেশন আমরা পাবো, সেটা হচ্ছে আমাদের ম্যালওয়্যার অ্যাটাকস, রাইট? ম্যালওয়্যার হচ্ছে এক ধরনের, আমরা বলতে পারি ইটস আ প্রোগ্রাম, ইটস আ অ্যাপ্লিকেশন অল টুগেদার, রাইট? তো ম্যালওয়্যারের আমরা বলতে পারি এটাকে, আমরা ম্যালওয়্যার ইন শর্টে বলি, এটাকে আমরা মিলিশিয়াস সফটওয়্যার। তো দিস ইজ আ প্রোগ্রাম দ্যাট ইজ হার্মফুল টু দ্য অর্গানাইজেশন। এটা এমন দেখুন, আমরা যে একটা সিস্টেম বা ল্যাপটপ রান করছি, আমরা জানি ভেতরে কোনো না কোনো সফটওয়্যার প্রোগ্রাম চলছে, রাইট? বাট দিজ আর ইউজফুল প্রোগ্রাম, দিজ আর ইউজফুল টুলস দ্যাট উই আর ইউজিং টুডে। বাট এটাকেই যদি কেউ হ্যাম্পার করতে চায়, আমার সিস্টেমের ডেটা যদি কেউ কারাপ্ট করতে চায়, আমার সিস্টেমকে যদি কমপ্লিটলি কেউ ব্লক করতে চায়, তো যে ধরনের প্রোগ্রামগুলোকে ডিজাইন করা হয় তাকে আমরা কি বলছি, ম্যালওয়্যার। এবার ম্যালওয়্যারের অনেকগুলো টাইপ আছে, যেখানে আমরা বলতে পারি ভাইরাসেস ইজ ওয়ান অফ দ্য টাইপ অফ ম্যালওয়্যার, ওয়ার্ম, ট্রোজেন, রুট কিট, স্পাইওয়্যার, ঠিক আছে, অ্যাডওয়্যার, স্ক্যারওয়্যার, বটনেট, লজিক বোম, কি লগর, এক্সেট্রা। এরকম কিছু জিনিস থাকে যেগুলো যেগুলো দিজ আর কি বলবো, সাব অবজেক্ট অফ ম্যালওয়্যার, রাইট? এগুলো সবগুলোর জন্য কিছু না কিছু প্রোগ্রাম রাইট করা হয়। এবারে এই ম্যালওয়্যারটাকে আমরা প্রোটেকশন দিতে পারি, আমরা দেখবো এখানে আমরা আইপিএস, আইডিএস, ঠিক আছে, উই ক্যান ইউজ স্নট টুল। তো ঠিক আছে, স্নট টুল আমাদের অ্যাকচুয়ালি সিসকো এই কোম্পানিটাকে টেক ওভার করেছিল, তারপরে স্নটটাকে দিয়ে পরে সিসকো ফায়ার পাওয়ারকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো এখানে টুলস থাকে স্নট, ঠিক আছে, স্নটের এখন একটা সফটওয়্যার ভার্সনও পাওয়া যায়, তো এখানে ওই জন্য আমি টুলস হিসেবে লিখেছি। অ্যান্ড মেনলি উই ইউজ আইপিএস, আইডিএস অ্যান্ড অ্যাডভান্স ম্যালওয়্যার প্রোটেকশন, যেগুলো আমরা ইউজ করি যে কোনো ফায়ারওয়েলে, আজকের দিনে যে কোনো ফায়ারওয়েলে, টু প্রোটেক্ট আওয়ার ডিভাইসেস অ্যাসেটস ফ্রম দিস পার্টিকুলার ম্যালওয়্যার। আমি একটু ছোট্ট করে এখানে বলে দেবো ভাইরাস, প্রত্যেকটা ম্যালওয়্যার নিয়ে পরে একটু ছোট্ট ডিসকাশন এখানে আমি করে দেবো, যাতে একটা আইডিয়া থাকে কি হচ্ছে। তো ভাইরাস যেটা আমরা বলি ম্যালওয়্যারের, ভাইরাস কিচ্ছু নয়। ভাইরাস তো আমাদের একটা, আমরা জানি যে ইটস আ স্মল প্রোগ্রাম, ঠিক আছে, বাট ভাইরাস, আমি বুঝতে পারছি ওটা একটা ম্যালিসিয়াস কোড দ্যাট ইজ হার্মফুল টু দ্য অর্গানাইজেশন, বাট টু দ্য অ্যাসেট, বাট এটা নিজে থেকে কখনো এক্সিকিউট করে না। যদি আমার সিস্টেমে কোনোভাবে কোনো, আমি হয়তো চ্যাটবট থেকে ভাইরাস ঢুকে গেল, দেয়ার আর মাল্টিপল ওয়েজ, ঠিক আছে, আমাদের সিস্টেমে ভাইরাস এন্টার করা মাল্টিপল ওয়েজ আছে। তো যদি কখনো কোনো, অ্যাজ বিকজ উই আর অলওয়েজ কানেক্টেড উইথ দ্য পাবলিক নেটওয়ার্ক, রাইট, আমরা বিভিন্ন ধরনের কমিউনিকেশন করছি, মাল্টিপল জিনিস শেয়ার করছি, মাল্টিপল জিনিস ডাউনলোড করছি, রাইট? তো দেয়ার আর মাল্টিপল ওয়েজ। তো এবারে এখানে কি হচ্ছে যে যদি আমার সিস্টেমে কোনো ভাইরাস এন্টার করে, তো আনটিল এন্ড আনলেস আমি ভাইরাসটাকে না ক্লিক করছি বা কোনো ধরনের ওখানে ওকে কোনো ইনস্ট্রাকশন না প্রোভাইড করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাইরাসটা আমার সিস্টেমে নিজে থেকে কোনো কাজ করতে পারে না। ইউজার ইন্টারেকশন ইজ রিকোয়ার্ড ওই ভাইরাসটাকে কাজ করার জন্য। সাপোজ ভাইরাসটাকে ডিলিট করতে গেলাম, ঠিক আছে, সাপোজ একটা ফাইল আছে, সেই ফাইলটা আমার ইউজলেস ফাইল মনে হচ্ছে, ডিলিট করতে গেলাম, আমি এটাকে ওপেন করে দেখতে গেলাম, হোয়াট এভার ইট মে বি, আনটিল আনলেস আই এম নট টাচিং দ্য ফাইল, ইট উইল নট হার্ম মাই সিস্টেম। আবার এদিকে যদি আমি এখানে আসি, আফটার ভাইরাস কি আছে এখানে, আফটার ভাইরাস এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাডওয়্যার, ঠিক আছে। তো অ্যাডওয়্যারটা আজকের দিনে অনেকেই বোঝে অ্যাডওয়্যারটা কি, আপনারাও এরকম দেখতে পাবেন প্রচুর গেমিং আজকে দেখবেন অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ, আজকে আমাদের অ্যান্ড্রয়েড বা আইওএস মোবাইলে অনেকে আমরা গেম ডাউনলোড করি,
ঠিক আছে, প্রচুর ফ্রি গেমস থাকে, সেখানে অ্যাডস আছে, এবং সেখানে অ্যাডসে অনেক সময় এরকম অ্যাড পাওয়া যায় যে ইউ আর দ্য লাকি উইনার, উই আর ডিস্ট্রিবিউটিং 15 আইফোনস অ্যাট দ্য প্রাইস অফ XYZ, ঠিক আছে, সাপোজ 20,000 রুপিস ইন্ডিয়ান ভ্যালুতে আইফোন দেওয়া হচ্ছে, রাইট, এরকম এলো, ক্লিক হিয়ার টু গেট ইউর অফার, অ্যান্ড আমরা ওখানে ক্লিক করে দিলাম। তো দিস আর সাম, কি বলছি, মানে আমরা নিজেরা ওখানে লোভে পড়ে ওখানে গিয়ে ক্লিক করলাম, অ্যান্ড দেন ইট উইল ডু সামথিং এলস, ও আমাদের সিস্টেমের সাথে আরো অন্য কিছু করবে, আমাকে একটা অন্য লিঙ্কে রিডাইরেক্ট করবে, আমাকে বললো একটা ফর্ম ফিল আপ করার জন্য, জিমেল আইডি দেওয়ার জন্য, যারা মাল্টিপল থিংস, আর ওগুলো নিয়ে অনেক কিছু, অনেক অন্য ধরনের কাজ হয়, রাইট। তো আলটিমেটলি আই এম শেয়ারিং মাই ডেটা উইথ সামওয়ান যাকে আমি জানি না, ঠিক আছে। তো এগুলোই হচ্ছে কিছু, আমি যেটা প্রথমেই বলেছিলাম যে আমাদের যে ইউজার ইজ অলসো আ পার্ট অফ দ্য অ্যাসেট। তো ইউজারকেও আমাদেরকে ট্রেন করতে হয়। সাপোজ আমরা আজকে বেশিরভাগ সময় ক্লাউড বেসড ইনফ্রাস্ট্রাকচারে কানেক্টেড থাকি, তো আমরা বিভিন্ন সাবস্ক্রিপশনকে ইউজ করি, আর আমাদের আইটি লাইনে আমাদেরকে রেগুলার বেসিস আমাদের পাসওয়ার্ডটাকেও চেঞ্জ করতে হয়। তো আমার কাছে যদি কখনো কোনো সাবস্ক্রিপশনের এগেনস্টে কোনো মেল চলে আসে, বা কোনো সার্ভিসের এগেনস্টে কোনো মেল চলে এলো যে 3 days লেফট, 1 day লেফট, চেঞ্জ ইউর পাসওয়ার্ড নাও, তো আমরা এটা দেখি না যে অ্যাকচুয়ালি ওই মেলটা কোত্থেকে রিডাইরেক্ট হয়েছে বা কোত্থেকে এসছে। আমরা যদি দেখি যে হ্যাঁ, মেল মেল আমাদের মেলে বলা হয়েছে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করার জন্য, আহ, আর ওখানে আমি দেখতে পাচ্ছি কোম্পানির লোগোটা আছে, ওটা তো ইজিলি যে কেউ বানিয়ে দেবে। তো ক্লিক দ্য লিঙ্ক বিলো, আমরা ওই বিলো লিঙ্কে ক্লিক করে দিই। তো এরকম অনেক কিছু ঘটে। তো আর রিয়েল লাইফে এগুলো খুব কমন, খুবই কমন। মানে আই হ্যাভ গট অ্যাম্পেল অ্যামাউন্ট অফ স্টোরি, যেটার জন্য মানে যেগুলো আমি শেয়ার করতে পারি, ঠিক আছে। খুব ভালো ভালো লোকেদের সাথে এরকম ঘটনা ঘটছে, ইভেন নেটওয়ার্ক গাইজ অলসো এই এরকম ধরনের ইয়েতে একটা পড়ে যায়, ঠিক আছে। আমি কলকাতার বুকে একটা কোম্পানিকে জানি, ঠিক আছে। আমাদের একটা মিট আপ হয় মানে বছরে একবার, যারা আমরা আইটি ডোমেনে আছি, ওখানে আইটি ডোমেনের লোকেরা আসে। তো বয়স্ক লোক আছে, দ্যাট ইজ আ কোম্পানি, কলকাতার একটা কোম্পানির ডিরেক্টর, উনি এসে উনি একটা শেয়ার করেছিলেন যে আহ, ওনারই অর্গানাইজেশনে ওনারই সিকিউরিটি এক্সপার্টকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আমরা যে নেটওয়ার্কটা আছে ফিজিক্যাল অন প্রিমাইসেস নেটওয়ার্কে, আমরা কিভাবে আরো নেটওয়ার্কটাকে সিকিউর করতে পারি। তো তার কিছু মতামত দিয়েছিল, এবং সিকিউরিটি এক্সপার্টটা প্রথম কথা বলেছিল, উই হ্যাভ টু ট্রেন আওয়ার এমপ্লয়িজ। ও নিজেই এই কথাটা বলেছিল, প্রপার ট্রেনিং নিড টু বি গিভেন টু আওয়ার এমপ্লয়িজ, ঠিক আছে। কারণ ম্যাক্সিমাম যে অ্যাটাক গুলো হয় সেগুলো হিউম্যান ইন্টারাকশনেই অ্যাটাক গুলো হয়, বা হিউম্যানের ভুল করার জন্য অ্যাটাক গুলো হয়। সিস্টেম বা ডিভাইস অত বেশি ভুল করে না যতটা আমরা হিউম্যানরা মিস্টেক করি। তো তারপরেই কি কিছুদিন বাদে ওর কোম্পানি থেকে এক্সটার্নালি একটা রান করা হয়েছিল সিকিউরিটি অডিট। তার মধ্যে যে সিকিউরিটি লোকটাকে জিজ্ঞেস করা হয়েছিল, যে আর লোকটা ওখানে ছিল অ্যাকচুয়ালি, যে লোকটাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কি করবো, বলেছিল উই শুড ট্রেন আবার ইয়ে, ওকেই মেল পাঠানো হয়েছিল টু রিসেট দ্য পাসওয়ার্ড, যে ওর পাসওয়ার্ড এক্সপায়ার করছে, ওকে রিসেট করতে হবে। ও সিম্পলি কোম্পানির আইডি থেকে কোম্পানির মিলে লগ ইন করলো, যখন ওকে পাসওয়ার্ড রিসেট করতে বলা হয়েছিল ও ওখানে লিঙ্কে কিন্তু ক্লিক করেছিল, আর ও নিজের ডিটেলস দিয়েছিল। তারপর এটা নিয়ে কোম্পানিতে একটু হাসি ঠাট্টা হয়েছিল, তো এটা শেয়ার করেছিল, রাইট। তো এটা হয়ে যায় অনেক সময়, আমাদের হিউম্যানদের এরর এটা হয়ে যায়। তো র্যানসামওয়্যার কি হচ্ছে, র্যানসাম মানে কি, র্যানসাম মানে হচ্ছে সাপোজ আমরা জানি কাউকে আগে আমরা হিন্দি সিনেমায় দেখতে পেতাম, কাউকে কিডন্যাপ করে নিল, তার এগেনস্টে মানি চার্জ করলো, তো দ্যাট ইজ কল র্যানসাম অ্যামাউন্ট তারা একটা চার্জ করে। এবার এখানে কি হচ্ছে, র্যানসামওয়্যারে কি হয়, র্যানসামওয়্যারে আমাদের সিস্টেমটাকে ফুললি এনক্রিপ্টেড করে দেওয়া হয়। মানে আমার এখানে কোনো র্যানসামওয়্যার ঢুকবে, আমার যত ফাইলস আছে, যা আছে, যা হার্ড ডিস্কে ডেটা আছে, এভরিথিং উইল বি এনক্রিপ্টেড, আমার ফোল্ডার টোল্ডার সব লক হয়ে যাবে। এবং এগুলো আমি বলেও রাখতে পারি, ইন দ্য ইয়ার 2000, মানে দিস ওয়াজ আ ভেরি গুড বিজনেস ইন দ্য ইয়ার 2006, ইন দ্য ইয়ার 2007, ঠিক আছে। তো এগুলো খুব ভালো বিজনেস ছিল। খুব বড় একটা র্যানসামওয়্যার অ্যাটাক হয়েছিল 2017-তে, ওয়ানাক্রাই অ্যাটাক বলে এটাকে অ্যাটাক বলা হয়, যেখানে পুরো সিস্টেমটা ব্লক হয়ে যেত। তারপর ওখানে একটা মেসেজ আসতো যে আহ, তোমার কাছে এত টাইম আছে, ইউ হ্যাভ গট সাপোজ 14 আওয়ার্স, 15 আওয়ার্স টু আনব্লক ইউর সিস্টেম, রাইট। তো প্লিজ ক্লিক দ্য লিঙ্ক বিলো, লিঙ্কটা ক্লিক করলে ওকে একটা কি দেওয়া হতো, যেরকম আমরা প্রোডাক্টকে ইউজ করি, বলে একটা কি তোমাকে নিতে হবে, ইউ হ্যাভ টু পুট ইউর কি, আর এই কিটাকে নেওয়ার জন্য তোমাকে $এত চার্জ করা হবে। ওই কিটা ওরা তখন কি করতো, যে কিটাকে ডাউনলোড করতো, মানে পেমেন্ট করলে পরে কিটা পাওয়া যেত, তখন ওই কিটা ওখানে দিলে পরে আমার মেশিন, সত্যিকারের কি হতো যে মেশিনে সবকিছু আবার
ঠিকঠাক হয়ে যেত, মেশিনটা ইউজেবল ফরম্যাটে চলে আসতো। তো এইগুলো হচ্ছে জিনিসটা, রাইট? তো এরকম র্যানসামওয়্যারও এরকম আছে যেগুলো আমাদের, এগুলো সব আমাদের ইন্টারনেট থেকে আমরা পাই বা নেটওয়ার্ক থেকে আমাদের কাছে আসতে পারে। দেয়ার ইজ ওয়ান কল্ড ট্রোজান, এটা তো আমরা নাম সবাই শুনেছি। ট্রোজান মানে আমি এটাকে অনেক সময় ট্রোজান হর্স যেটা আছে সেটার এগেনস্টে বলি। তো ট্রোজান কি হচ্ছে না, ট্রোজানের মধ্যে আমরা অনেক ম্যালিসিয়াস প্রোগ্রাম ভরে আমরা দিতে পারি। ট্রোজান হর্স মানে কিরকম আছে, আমি জাস্ট একবার এটাকে দেখাই। TROGEN হর্স। তো ট্রোজান হর্স বলে এরকম একটা জিনিস ছিল, ইফ ইউ রিমেম্বার দ্য, সাপোজ এরকম একটা হর্স থাকে, ঠিক আছে? যে হর্সটাকে একটা রাজাকে গিফট করা হয়েছিল, একটা অন্য দেশের রাজা এরকম একটা হর্স গিফট করা হয়েছিল, কেন? ওই দেশটাকে ও ক্যাপচার করতে চাইছিল। আর এই হর্সের ভেতরে কি ছিল, পুরো আর্মি লুকিয়ে ছিল। তো রাত্রির বেলায় যখন সবাই শুয়ে পড়ে, তারপর এখান থেকে আর্মিরা বেরিয়ে পড়ে পুরো ওদের সবকিছু ধ্বংস করে দেয়। তো এখান থেকে ট্রোজান কথাটা এসছে। তো হিয়ার ট্রোজান মিন্স কি হবে, যে ট্রোজান হচ্ছে এক ধরনের ভাইরাস যেটার ভেতরে আমাদের আহ, মানে ট্রোজান কি করছে না, একটা ব্যাকডোর ক্রিয়েট করে দিচ্ছে। ব্যাকডোর মানে ও ট্রোজানটা যদি আমরা ইনপুট করে দিই, তো ট্রোজানের ভেতরে আমরা অনেক ধরনের ভাইরাস আমরা ছেড়ে দিতে পারি। আমরা র্যানসামওয়্যার ভাইরাসও ওখানে আমরা এক্সিকিউট করে দিতে পারি, রাইট? তো দিস ইজ ওয়ান টাইপ অফ প্রোগ্রাম যেটা ট্রোজান আছে। ওয়ার্মস আর ভেরি, মানে কি বলবো, ঠিক আছে, এটা হচ্ছে খুব ডেঞ্জারাস। ওয়ার্মস কি করে, আস্তে আস্তে ইটস মানে এটার কোনো হিউম্যান ইন্টারাকশন দরকারই নেই। ওয়ার্মস ডাজন্ট রিকোয়ার এনি ইন্টারাকশন। যদি আমাদের কোনো সিস্টেমে বা নেটওয়ার্কে যদি ওয়ার্ম যদি চলে আসে, তো অটোমেটিক এই ওয়ার্মটা কি করে রেপ্লিকেট করে, আস্তে আস্তে রেপ্লিকেট করতে 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 কি করবে, আস্তে আস্তে আমার পুরো স্টোরেজ স্পেস নষ্ট করে দেবে, খেয়ে নেবে, আমার ডেটা কারাপ্ট করে দেবে, আমার নেটওয়ার্কে ব্যান্ডউইথ শুদ্ধ কনজাম করা স্টার্ট করে দেয়, আমার নেটওয়ার্কের পারফরমেন্স শুধু ডাউন করে দেয়, ঠিক আছে? তো দিস ইজ ওয়ান অফ দা, কি বলবো, ব্যাড ভাইরাসেস, আর আমরা এটাকে বলতে পারি ম্যালওয়্যার, রাইট? স্পাইওয়্যার আমি একটু আগে এখানে বললাম, ঠিক আছে? স্পাইওয়্যার মানে স্পাই, ঠিক আছে, কোনো কিছু স্পাই করা। তো সাপোজ আমার সিস্টেমে এরকম কিছু চলে আসবে প্রোগ্রাম, হু ইজ গোয়িং টু মনিটর মাই সিস্টেম, যেটা অলরেডি আমাদের এখন কিছু না কিছু হয়, ঠিক আছে? লিগেলিও অনেক কিছু স্পাইওয়্যার চলে, আমাদের ডেটাও যে ব্রিচ করছে, এতবার ফেসবুককে আর গুগলকে ডেকে পড়ে ইউএস এর কোর্টে ওদেরকে ডেকে পড়ে বারবার বলছে যে ইউজার প্রাইভেসি নিয়ে পড়ে তোমরা এই জিনিসগুলো কেন করছো। তো স্পাইওয়্যার একটা চলে। এর পরেও কি হচ্ছে, যে ফেসবুক আর গুগল হার্মফুল নয়, ঠিক আছে, আমাদেরকে কিছু সার্ভিস প্রোভাইড করতে থাকছে, আমরা উই আর ইউজিং দোজ সার্ভিস, একটা ট্রাস্টও বিল্ড আপ হয়ে গেছে। বাট এরকম স্পাইওয়্যার আমরা সব জায়গাতে পাই। আর এই স্পাইওয়্যারের মধ্যে একটা বড় জিনিস হচ্ছে, যারা আমরা কোনো ওয়েবসাইট, যে কোনো আমরা ওয়েবসাইট খুলি, তো সেখানে কুকিজ বলে একটা জিনিস থাকে, রাইট? তো কুকিজ আমাদেরকে অ্যাকসেপ্ট করতে বলা হয়, রাইট? তো কুকিজ হচ্ছে ওয়ান অফ দ্য থিংস যেখান থেকে আমাদের আরো ডিটেলস যেগুলো আছে সেগুলো শেয়ার হয়ে যায় গুগলে। তো দিস ইজ ওয়ান অফ দ্য থিংস স্পাইওয়্যার, যেটা আমাদের স্পাই করে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে রুট কিট। রুট কিট কি হচ্ছে, রুট কিট হচ্ছে এমন একটা প্রোগ্রাম। রুট কিট, রুট মানে হচ্ছে কি, রুট মানে হচ্ছে, আমরা রুট কথাটা শুনি যখন আমরা লিনাক্সে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে কাউকে দেখি, তাহলে আমরা রুট ইউজার বলি। রুট কিট মানে কি হচ্ছে, রুট কিট মানে হচ্ছে অ্যাডমিন প্রিভিলেজের ইউজার নেম পাসওয়ার্ডকে ক্র্যাক করা। ক্র্যাক করা নয়, বা আইডেন্টিফাই করা, এবং আইডেন্টিফাই করে পরে, ওটাকে আইডেন্টিফাই করে পরে কোনোভাবে সেটাকে পাস অন করা। মানে রুট কিট একা হয়তো কাজ করবে না, রুট কিট সেই পাসওয়ার্ডটাকে হয়তো জাজ করবে, যে কোনো ম্যানেজারের যার কাছে হাই এন্ড প্রিভিলেজ আছে, যার কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ আছে, এবার ওই ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটাকে ও কি করবে, স্পাইওয়্যার দিয়ে পরে অ্যাকচুয়াল যে অ্যাটাকার আছে তার কাছে ওটা পাঠিয়ে দেবে। আমরা সাথে জানতেও পারবো না যে আমাদের সিস্টেমে স্পাইওয়্যার চলছিল, রুটকিট আর আমার সিস্টেমে কোনো হার্ম করবে না। তার মানে কি হচ্ছে, অ্যাটাকার বুঝতে পারছে যে আমার কাছে ও যদি কোনো অ্যাডমিন প্রিভিলেজ পেয়েছে, নাও হি ক্যান ডু এনিথিং উইথ দ্য নেটওয়ার্ক, তাহলে এখানে আর আমাদের কিছু করার থাকবে না, রাইট? দ্যাট ইজ কল্ড রুট কিট। রুট কিট মানে হচ্ছে রুট প্রিভিলেজ কে পাওয়া। আর একটা হচ্ছে কি ব্লগার, ঠিক আছে? তো কি ব্লগার যেটা আছে এখানে, এ কি করে, আমাদের আইডেন্টিফাই করে হোয়াট টাইপ অফ কি উই আর প্রেসিং, ঠিক আছে? আর এই সবগুলোরই কিন্তু স্যাম্পল আছে, মানে স্যাম্পল অ্যাপ্লিকেশন আছে। আমরা যদি চাই যে অ্যাপ্লিকেশন গুলো ডাউনলোড করবো, তো আমরা স্যাম্পল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে টেস্ট করতে পারি। এটা নয় যে আমার এটা কাজ করবে, ঠিক আছে, আমরা টেস্ট করতে পারি আমাদের লোকাল মেশিনে। বাট আগেন, ফ্রম ওয়্যার ইউ আর ডাউনলোডিং দোজ সাইটস আর নট ট্রাস্টেড সাইটস, রাইট? তাই যেটা নিজের অ্যাকচুয়াল সিস্টেম হবে সেখানে এটা না করাটাই ভালো। নেক্সট হচ্ছে স্কেয়ারওয়্যার। ইউজারকে ভয় দেখানো হয়,
ঠিক আছে, যে আমার সিস্টেম ইনফেক্টেড হয়ে গেছে, এখনই মেমোরিজ আউট অফ ইয়ে স্পেস রান করছে, ঠিক আছে, হার্ড ডিস্ক পুরো ফিল হয়ে গেছে, ঠিক আছে, সিস্টেম রেজিস্ট্রি ইমিডিয়েট ক্লিন করতে হবে। এগুলোর ওপরেও অনেক স্ক্যাম আমাদের হয়েছে ইন দ্য ইয়ার 90s অ্যান্ড 2000, আর্লি টু থাউজেন্ডে। এবং সেখানে বলা হয় যে আহ, একটা ছোট্ট $10 $15 সেই সেই সময় চার্জেস নেওয়া হতো, যে আমরা এখনই আপনার সিস্টেম পুরো স্ক্যান করে আপনাকে পুরো পারফেক্ট করে দেবো। তো জাস্ট একটা দামি সফটওয়্যার দিয়ে দেখাতো স্ক্যান করে দিয়েছি, এবার বলা হতো আপনার সিস্টেম ইজ ওকে। তো তখন অত অ্যাওয়ারনেস ছিল না সিস্টেম নিয়ে পরে, রাইট? আচ্ছা, এখানে আর একটা এখানে আছে, যেখানে ছবি দিয়েছি আমি একটা, রাইট? এখানে একটা ছবি দিয়েছিলাম যেখানে আমি দেখাচ্ছিলাম যে অ্যান্টিভাইরাস দিয়ে একটা স্ক্যান করে দেখি দিতে এতগুলো ভাইরাস আছে, ঠিক আছে। তো আপনার যদি মনে হয় যে ইমিডিয়েট আপনার এটাকে যদি ঠিক করতে হয়, তাহলে আপনার ইমিডিয়েট ইয়ে করা উচিত, এটাকে ইয়ে। এবার ইউজার ডেটা না কি হয় না, আমাদের ইউজার ডেটার অ্যাভেলেবেল, এটা আমাদের অলমোস্ট এভরি কান্ট্রিতে হয়ে গেছে। আগে 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 কি কি করা হতো, যে ইউএস সিটিজেনদের ইউএস ডেটা বিক্রি করা হতো, যে কি নাম, তার কি ইমেল আইডি, তার কি ফোন নাম্বার। এবং দেয়ার আর সাম কল সেন্টার যারা ওই নাম্বারে ফোন করে বলতো যে এরকম বলছেন। তো তার কাছে হয়তো পার্টিকুলার কোনো একটা কোম্পানির ল্যাপটপ আছে, তো সে বলতো যে আপনি এইচপি ল্যাপটপ ইউজ করেন, ঠিক আছে, তো বলতো যে হ্যাঁ, তো আমাদের এরকম আপডেট এসছে যে আপনার সিস্টেম কিন্তু ইয়ে হচ্ছে। সে বুঝতেও পারতো যে কি কোত্থেকে কি বেরোলো, কিন্তু আপনাকে এটা ইমিডিয়েট করতে পারেন, নইলে কিন্তু আপনার সিস্টেম পুরো ক্র্যাশ করে যাবে। তো $10 $20 জন্য ওরা ভয় খেয়ে প্রসেসটাকে করে নিত, যে ঠিক আছে আমার সিস্টেম স্ক্যান করে দেবে। কিছুই করতো না অ্যাকচুয়ালি। লজিক বোম হচ্ছে এখানে, দিস আর সার্টেন ভাইরাসেস, যে ভাইরাসগুলোর মধ্যে একটা পার্টিকুলার ডেট অ্যান্ড টাইম ফিক্স থাকে, এবং সেই ডেট অ্যান্ড টাইমে মানে ভাইরাসটা আপনার সিস্টেমে ঢুকে গেল, ভাইরাসটা এখন কিচ্ছু করবে না, অন দ্যাট পার্টিকুলার ডেট অ্যান্ড টাইম এই ভাইরাসটা এক্সপ্লোড করবে, ঠিক আছে, এবং এক্সপ্লোড করে আপনার সিস্টেমের সার্ভিস পুরো ডাউন করে দেবে। তো দিস ইজ কল লজিক বুম। তো এরকমও ভাইরাসেস আমাদের থাকে। আর কিছু আছে কি, বটনেট। বটনেট মানে কি, বট মানে হচ্ছে, আমরা এখানে কি বলবো, বট মানে আমরা রোবট বলতে পারি, রাইট? আর নেট মানে হচ্ছে নেটওয়ার্ক, ঠিক আছে। তো নেটওয়ার্কের রোবট। তো আমরা এরকম, সাপোজ আপনি যদি কোনো জিনিসকে কন্ট্রোল করেন, তো তার জন্য আপনার হাতে একটা রিমোট থাকতে হয়। সাপোজ আপনি টিভি দেখছেন, একটা রিমোট ইউজ করছেন, রিমোট দিয়ে টিভিটাকে কন্ট্রোল করছেন। তো এখানে কি হয়, বটনেট এমন একটা জিনিস হয় যেখানে অ্যাটাকারকে যে অ্যাটাক করছে, সে ডাইরেক্টলি অ্যাটাকারকে অ্যাটাক করে না। সে কি করে, সে মাঝখানে হয়তো কোনো কাউকে, সাপোজ মানে একটা অ্যাটাকার আছে, সে তার ফ্রেন্ডকে কানেক্ট করলো, তার ফ্রেন্ড জানেও না, ওকে অ্যাজ আ বটনেট কনফিগার করে ওই ফ্রেন্ডটাকে দিয়ে পরে ও অ্যাটাকারকে, ভিকটিমকে অ্যাটাক করছে। তো রিমোটটা কারাতে আছে, অ্যাটাকারের রিমোটটা আছে ওই ফ্রেন্ডের মেশিনটা, আর ফ্রেন্ড হয়তো সেটা জানেও না। তো এমনি অনেক ইউজার থাকে, ঠিক আছে, এখানে বটনেট অনেক সময়, ইউজারের বটনেট কিভাবে সিস্টেমকে ইয়ে করা হয়। তো ইউএস এর অনেক সময় দেখবেন এখন অনেকগুলো অ্যাপ্লিকেশন বেরিয়ে গেছে, যেখানে চ্যাট করা যায়, বা ইউ ক্যান স্পেন্ড টাইম টকিং উইথ আদার পিপল ফ্রম এনি কান্ট্রি, ঠিক আছে। তো দে শেয়ার পিকচার্স অ্যান্ড অল, রাইট? এরকম অনেক স্ক্যামও আছে। তো সেখানে কি হচ্ছে, যে ইউ ক্যান মেক নিউ ফ্রেন্ডস ফ্রম আদার আউটসাইড, এরকম অনেকগুলো আহ, কিছু আছে এরকম। তো আমার নামগুলো এখন মনে পড়ছে না। তো এখন কি হচ্ছে, তো এখানে কি হচ্ছে, সাপোজ প্রলোভন দেয় সুন্দর মহিলার ছবি, আমেরিকা ইউএস এর মেয়ে, সে চাইছে বন্ধুত্ব করতে, রাইট? এবং চ্যাট করা শুরু হলো, চ্যাট ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, সে ছবি পাঠাচ্ছে, ছবি ডাউনলোড হচ্ছে। সেখানে কখন বটনেট আমার সিস্টেমে ঢুকে যাবে, এবং আমার সিস্টেমটা, যখন আমি ওর সাথে চ্যাট করছি, তখন আমি জানি, অ্যাটাকার জানে যে ওর নেটওয়ার্কের সাথে কানেক্টেড, সেখান থেকে ও সিস্টেমের ব্যাকগ্রাউন্ড থেকে কন্ট্রোল করে কাকে ভিক্টিমাইজ করছে, রাইট? এই জিনিসগুলো আমরা ধরতে পারি না। দিস টাইপ অফ অ্যাটাকস আর কল বটনেট অ্যাটাকস, রাইট? অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাটাকস, দ্যাট ইজ কল্ড ডস অ্যাটাক। ডস মানে ডিনাইল অফ সার্ভিস। ডিনাইল অফ সার্ভিস মানে যে সার্ভিসটা চলছে, ডিনাইল মানে সেটাকে বন্ধ করে দেওয়া। তো সাপোজ সাপোজ কোনো সার্ভার চলছে, সে কোনো সার্ভিস প্রোভাইড করছে, সেই সার্ভারটা যদি সার্ভিস দেওয়া বন্ধ হয়ে যায়, ডিনাইল স্টেটে চলে যায়, তাহলে ওই সার্ভারটাকে আর তাহলে কেউ সার্ভিসটা পাচ্ছে না। তো এই ডিনাইল অফ সার্ভিসের ওপরেই আমি অ্যাকচুয়ালি আমাদের সাইবার অ্যাটাক্সের আমি প্রায় 20-25টা ল্যাব আমি দেখিয়েছি, যেখানে আমাদের পিং অফ ডেথ থাকে, স্মার্ট অ্যাটাক থাকে, টিসিপি সিঙ্ক ফ্লাডিং অ্যাটাক থাকে, সিডিপি ফ্লাড অ্যাটাক থাকে, সিডিপি অ্যাটাক হয়, বাফার ওভারফ্লো, আইসিএমপি ফ্লাড, এরকম অনেক ধরনের অ্যাটাক আমরা এখানে
ডস অ্যাটাকে হয়। ডস অ্যাটাক মানে কি, আমার সিস্টেমের আমার সিস্টেমের কাছে আমি এত, সাপোজ যদি পিং করি, আমি এখানে একটা সিম্পল দেখে, আমি যদি এখানে একটা পিং করি, আমি যদি এখন এখানে কমান্ড প্রম্পটে চলে যাই, আমি যখন লিখি PING ping google.com GOOGLE.com, তো google.com কে পিং করলে আমি এখন রিপ্লাই আসা উচিত, আই মাস্ট গেট দ্য রিপ্লাই। তো আমি এখান থেকে রিপ্লাই পাচ্ছি, রাইট? এবারে আমি যদি এখান থেকে পিং করি -L, আমি সাপোজ আমি বললাম আমার প্যাকেট সাইজ আমি 3000 করে দেবো। তো আমি যদি প্যাকেট সাইজ 3000 করে যদি পিং করার চেষ্টা করি, তখন রিকোয়েস্ট টাইম আউট আসছে। তো গুগল এটা বুঝতে পারছে, গুগল বলছে ভাই তোমার রিচেবিলিটি চেক করতে হবে না, তো তোমাকে এত লার্জ প্যাকেট সাইজ পাঠিয়ে কেন আমাকে তুমি পিং করার চেষ্টা করছো? তাহলে এখানে কি হলো, এটা একটা ডস অ্যাটাক হতে পারে। তো এত লার্জ প্যাকেট সাইজ যদি করে আমি গুগলকে পাঠাই, তো গুগলকে তো পুরো প্যাকেটটাকে ডিক্রিপ্ট করতে হবে এবং রিপ্লাই দিতে হবে। তো গুগল বলছে ভাই তুমি আমাকে ICMP ট্রাফিক পাঠাচ্ছ, ঠিক আছে, তো এত ICMP প্যাকেটে এত লার্জ সাইজ হবে কেন? চলো আমি এটাকে অ্যাকসেপ্ট করবো না প্যাকেটটাকে। ও আমাকে এখানে রিকোয়েস্ট টাইম আউট করে দিল। তো তেমনি আমরা এখানে ফায়ারওয়েলকে ইমপ্লিমেন্ট করতে পারি, যে সাপোজ আমার কাছে কোনো সার্ভারের জন্য পিং রিকোয়েস্ট আসছে, আসতেই পারে, একটা কেন 1000টা হতে পারে, ঠিক আছে, তো পিং রিকোয়েস্ট আসছে, বাট আমি যদি দেখি ফায়ারওয়েলে আমি সেট করে দেবো যে আমার যদি আমার পিং সাইজ যদি ইফ ইট ইজ মোর দ্যান 1024 বাইটস, তাহলে আমি এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করবো না, লাস্ট হবে এটা 1024 বাইটস। তো আমি এখানে সাপোজ 1024 বাইটস এর আমি আবার প্যাকেট আমি এখানে নেবো না, ঠিক আছে। তাহলে তার মানে কি হচ্ছে, দিস ইজ ওয়ান টাইপ। এবার গুগলেরও এখানে সার্ভারে লাগানো আছে, এটা অ্যাকচুয়ালি রিকোয়েস্ট টাইম আউট চলে এলো কেন, গুগলের ফায়ারওয়ালে লাগানো আছে ডেটা সেন্টারে, যে ভাই যদি এরকম লেন্থের প্যাকেটে যদি রিপ্লাই কেউ চায়, তাকে রিপ্লাই দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তার মানে সে পিং করতে অ্যাকচুয়ালি চাইছে না, সে চাইছে অন্য কিছু করতে। তো এটা হলো আমাদের ডস অ্যাটাক, রাইট? ডসের দুটো হয়, একটা ডস, একটা ডিডস অ্যাটাক। ডস অ্যাটাক মানে হচ্ছে একটা অ্যাটাকার একটাই ভিকটিমকে অ্যাটাক করছে। ডিডস মানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডস অ্যাটাক। ডিস্ট্রিবিউটেড মানে আমি অনেকগুলো অ্যাটাকার তৈরি করব এবং একটাই ভিকটিমকে আমি ওখানে অ্যাটাক করবো। তাহলে ভিকটিমের বুঝতে অসুবিধা হয়ে যায় বা ভিকটিমের বুঝতে সময় লেগে যায় যে কতগুলো জায়গা থেকে ওর অ্যাটাকটা আসছে। যদি মাল্টিপল জায়গা থেকে অ্যাটাক আসে, কেন দেখুন এখানে ভিকটিম যদি নিজেকে যদি কাউন্টার মেজার দেয়, তো যদি একটা জায়গা থেকে আসে ওটাকে ইমিডিয়েট ব্লক করা যায়। দেখা যদি 100খানা জায়গা থেকে আসে, তাহলে সেটাকে লার্ন করে কাউন্টার মেজারে আনতে একটা সময় লেগে যায়। অথবা আমরা তার আগে থেকেই ফায়ারওয়েল পলিসি দিয়ে পড়ে রাখবো যে আমরা এই ধরনের কোনো ট্রাফিক হলে আমরা এন্টারটেন করবো না। তো আসি এখানে, নেক্সট আমি এখানে যেটা ডিসকাশন করবো, যেটা আমরা সবার আগে যে কোনো সিকিউরিটি ডোমেনে আমরা পড়াশোনা করি, দ্যাট ইজ কল, যে আজকে অ্যাজ এ সিকিউরিটি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের সকলের যেটা প্রথম অবজেক্টিভ হবে, সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। সেটা আপনি যে কোনো কোম্পানিতে চলে যান, দিস আর দ্য থ্রি বেসিক কম্পোনেন্ট যেটা আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। একটা গান শিখতে গেলে যেমন সারেগামা পাধানিসা শিখতে হবে, তেমন এই তিনটে বেসিক কম্পোনেন্টের উপরেই কিন্তু আপনার পুরো পড়াশোনাটা। তো কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে কি, কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে যে আপনার যে ডেটা আছে, সেই ডেটাটা আমার স্টোরেজেও থাকতে পারে, আবার সেই ডেটাটা আমার ইন মোশনেও থাকতে পারে। আপনাকে সেখানে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে। ইউর ডেটা শুড বি এনক্রিপ্টেড, ক্লিয়ার টেক্সটে কোনো নেটওয়ার্কে কোনো ডেটা ট্রাভেল করবে না। You have to protect your business data, you have to protect your business traffic, whether it is in a storage or whether it is in a motion. তো ডেটা এনক্রিপশন আপনার লাগবেই লাগবে, and data encryption ইউজ করার জন্য you can use SSL, you can use IPsec, whatever it may be. আপনি ডেটা এনক্রিপশন করতে পারেন যখন আপনি সাইট টু সাইট ভিপিএন করবেন, আমাদের ল্যাব আছে, আমরা দেখবো কি করে আমরা সাইট টু সাইট ভিপিএন করি। আপনার রিমোট অ্যাক্সেস ভিপিএন হবে, তো আপনি রিমোট অ্যাক্সেস ভিপিএনে আমরা দেখবো কি করে আমরা সাইট টু সাইট এনক্রিপশন আমরা করি। আমরা ডিএম ভিপিএন দেখবো, যা আমরা সিসকোতে পড়েছি, আমরা এখানে ফায়ারওয়েলে দেখবো কি করে ইমপ্লিমেন্ট করতে, সেখানে আমরা দেখবো যে কি করে আমরা ডেটা এনক্রিপশন করি, রাইট? তো তাতে কি হবে, যদি কোনো আনঅথরাইজ পার্সন, ইফ দে ট্রাই টু ক্যাপচার দ্য ডেটা, ডেটা ক্যাপচারিং ইজ আ ভেরি ইজি থিং, anybody can capture the data, even a normal employee in the company can capture the data that is transmitting over the network. Data capturing is a very easy thing, যে কেউ করতে পারে, একটা নর্মাল অফিস বয়ও করতে পারে যদি ওকে শিখিয়ে দেওয়া হয়। বাট ডেটাটা ক্যাপচার করে হি উইল গেট নাথিং, ওর কাছে একটা গার্বেজ ডেটা আসবে, হি উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে ওর ভেতরে কি লেখা আছে। তো ইউ হ্যাভ টু এনশিওর কনফিডেন্সিয়ালিটি ইন দিস প্রসেস, অ্যান্ড আফটার কনফিডেন্সিয়ালিটি এখানে আমরা ইন্টিগ্রিটিও কিন্তু
এক্সপেক্ট করি। ইন্টিগ্রিটি মানে কি? ইন্টিগ্রিটি মানে হচ্ছে যে আমার ডেটাটার মধ্যে কোনো চেঞ্জেস আসবে না, অথেন্টিসিটি অফ দ্য ডেটা। ঠিক আছে, আমি কাউকে বললাম আই লাভ ইউ, তো সোর্স থেকে যখন ডেস্টিনেশনে যাবে ওটা আই লাভ ইউ থাকবে। চলুন আমি এখানে বললাম কনফিডেন্সিয়ালিটির কথা। কনফিডেন্সিয়ালিটি মানে কেউ কারোর ডেটা নিয়ে মতলব নয়, সে ডেটাটাকে অল্টার করে দিল, কেউ প্যাকেটটাকে ক্যাপচার করলো, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক করে পড়ে। হোয়াট ইজ ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক আমরা আমি বোঝাবো দেখি। তো কেউ ডেটাটাকে ক্যাপচার করলো, ওর ডেটাটার দরকার নেই, কেন ও ডিক্রিপ্ট করতে পারবে না, কিন্তু অন্য এনক্রিপ্টেড ডেটা সেখানে দিয়ে দিল। তো যেখানে আই লাভ ইউ পৌঁছানো দরকার ছিল সেখানে আই হেট ইউ চলে গেল। তো সেন্ডার কি দেখবো, ওর কাছে এনক্রিপ্টেড ডেটা এসছে, বাট ডেটা যে চেঞ্জ হয়েছে সে কি করে বুঝবে? তার জন্য আমরা কি করি, উই ইউজ হ্যাশিং। আমরা MD5 SHA, ঠিক আছে, দেয়ার আর সার্টেন অ্যালগোরিদমস, উই ইউজ হ্যাশিং। আমি MD5, তো আমার এখানে দেখি এখানে একটা অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, এখানে একটা হ্যাশ ক্যালকুলেটর আছে, ঠিক আছে, আই ক্যান শো ইউ ওভার দেয়ার। তো এখানে আমাদের কোনো একটা হ্যাশ ক্যালকুলেটর আমার সিস্টেমে আছে। তো সাপোজ আমি এখানে একটা ডেটা পাঠাবো, আই উইল সেন্ড ইউ সাম ডেটা ওভার হিয়ার। তো লেট মি ডু ওয়ান থিং, আমি এখানে একটা নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। লেট মি ওপেন আ টেক্সট ডকুমেন্ট, আর এই টেক্সট ডকুমেন্টের মধ্যে লিখছি হ্যালো, HELLO, হ্যালো এভরিওয়ান, ঠিক আছে, আর ফুল স্টপ দিলাম এখানে। এটাকে ডেস্কটপে সেভ করছি, সেভ অ্যাজ ডেস্কটপ, আর এটার নাম দিচ্ছি আমি PALO, পালো, ঠিক আছে। তো ইট শুড সেভ। আচ্ছা, এখানে সেভ হচ্ছে। এবার আমি যদি এই ডেটাটা কাউকে পাঠাই, তো ওটা তো এনক্রিপ্টেড হবে, ঠিক আছে, কিন্তু এর সাথে আমরা একটা হ্যাশ ভ্যালু জেনারেট করে দেবো। হ্যাশ ভ্যালু মানে কি, আমি এখানে এই ডেটাটাকে দেবো, আর ডেটাটাকে ডেস্কটপে গিয়ে এখানে পালো, PALO, পালো বলে এখানে ফাইলটা দিলাম, আর এখানে আমি ক্যালকুলেট করলাম। তো ইউ ক্যান সি আ হ্যাশ ভ্যালু ওভার হিয়ার, এখানে একটা হ্যাশ ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যদি MD5 হ্যাশ করি। তো এটাকে আমি কি করবো না, এটা আমি সেপারেটলি সেন্টারকে পাঠাবো, ইমেলে পাঠালাম বা কিছু একটা পাঠালাম, যে আমি এরকম একটা হ্যাশ ভ্যালু তোমাকে পাঠিয়ে রাখলাম, তো দিস ইজ দ্য হ্যাশ ভ্যালু। আরে, I have to copy this. So this is the hash value, right? এবারে যখন সেন্ডার এই ফাইলটাকে রিসিভ করবে, যখন এই সেন্ডার এই ফাইলটাকে রিসিভ করবে, তখন ও কি করবে, ও নিজের সিস্টেমে আবার এই ফাইলটাকে দেবে। এটাকে আমাকে বন্ধ করতে হবে আবার না, আবার এই ফাইলটাকে দেবে, আর আবার এই ফাইলটাকে যেটা রিসিভ করলো সেই ফাইলটাকে এখানে নিয়ে আসবে। আমার ছিল পালো সেন্ডার, এবারে এই ফাইলটাকে ওকে এখানে ক্যালকুলেট করবে। নাও হি ইজ গোয়িং টু রিসিভ দিস হ্যাজ ভ্যালু MD5। তো আমরা এখানে MD5ও ইউজ করতে পারি, শাও ইউজ করতে পারি, শায়ের অনেকগুলো আমাদের ভেরিয়েশন আছে। তো আমি এই দুটো ভ্যালুকে ম্যাচ করাবো। এই দুটো ভ্যালু যদি ম্যাচ করে যায়, তার মানে আমার ডেটা ইন বিটুইন, যখন আমার ডেটা ট্রাভেল করছিল নেটওয়ার্কে, কোথাও চেঞ্জেস হয়নি, দ্যার ইজ নো চেঞ্জ ইন মাই ডেটা। বাট যদি আমার এরকম হয় যে সাপোজ হ্যালো এভরিওয়ান যেটা আছে, এটাকে আমি এখানে ক্লোজ করে দেখি এটা সেভ হলো না, এটাকে আমি সেভ করে দিচ্ছি। আমি জাস্ট ফুল স্টপটা সরিয়ে দিলাম, ঠিক আছে। আর যদি কেউ কোনো চেঞ্জেস করে, ইফ এনিওয়ান চেঞ্জ মাই ডেটা, আর সেই চেঞ্জ যে ডেটাটা যদি গিয়ে পৌঁছায়, তাহলে ইমিডিয়েট সেন্ডার বুঝতে পারবে এখানে চেঞ্জ হয়েছে। এবং এগুলো আমাদেরকে ক্যালকুলেট করার দরকার নেই, দিস থিংস আর ক্যালকুলেটেড বাই দ্য সিস্টেম ইটসেলফ, সিস্টেম এটাকে ক্যালকুলেট করতে পারবে। তো আমি যদি এখানে আসি, আর আমাদের টেক্সট ডকুমেন্টটা কি ছিল, এটা ছিল, যাই হোক আপনি এখানে দেখেও বুঝতে পারবেন। আমি যেখানে ফাইলটা আমি এখানে নিচ্ছিলাম, আগের যে ফাইলটা ছিল আর এখন যে ফাইলটা, দিজ আর ডিফারেন্ট, ক্যারেক্টার গুলো দেখুন ডিফারেন্ট হয়ে গেছে। তো ইফ এনিথিং চেঞ্জেস ইন দ্য ডকুমেন্ট, তাহলে ইমিডিয়েট ক্যারেক্টারটা চেঞ্জেস হয়ে যাবে। তো এরকমই কিছু জায়গা আছে যেটা ইন্টিগ্রিটি দেয়। আর নেক্সট ইজ অ্যাভেলেবিলিটি। তাহলে আমার সিস্টেম কি করছে, আমার সিস্টেম নিজেই কনফিডেন্সিয়ালিটি এনক্রিপশন করছে।
সেন্ডারের সিস্টেম মানে সেন্ডারের যে ফায়ারওয়েল, ঠিক আছে, অর ইউ মে সে, হ্যাঁ ফায়ারওয়েলই আমি ধরছি, রাউটারের ক্ষেত্রে হতে পারে, বাট ফায়ারওয়েল, ঠিক আছে, আমরা ফায়ারওয়েল নিয়ে করছি, আমরা ফায়ারওয়েল বলছি। তো সেখানে ফায়ারওয়েল থেকে যখন ডেটা বেরোচ্ছে ওটা এনক্রিপ্টেড ম্যানারে যাচ্ছে, ওখানে হ্যাশিং হচ্ছে ডেটার উপরে, হ্যাশ মানে একটা ভ্যালু জেনারেট হচ্ছে, দ্যাট উইল অলসো রিচ দ্য সেন্ডার, ঠিক আছে। অ্যান্ড অ্যাভেলেবিলিটি, তো অ্যাভেলেবিলিটি মানে অ্যাভেলেবিলিটি আমাদের দায়িত্ব, ঠিক আছে। অ্যাভেলেবিলিটি কি হচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ দ্য রিসোর্সটা অ্যাভেলেবেল আছে কিনা। তো আমি কি বললাম, আমরা বিং আ নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার, এই তিনটে জিনিস হচ্ছে আমার মেন কনসার্ন। অ্যাভেলেবিলিটি মানে যে সাপোজ একটা সার্ভার চলছে, সার্ভারটা ডাউন হয়ে গেল যে কোনো কারণে হোক, তার মানে দ্য সার্ভার ইজ নট অ্যাভেলেবল। তো সেখানে আমি সিঙ্গেল পয়েন্ট অফ কি বলবো মানে অ্যাসেটে আমি আমার কোনো কিছু রান করবো না, আমার রিডান্ডেন্ট অ্যাসেট থাকবে, আমার রিডান্ডেন্ট লিঙ্কস থাকবে, রাইট। তো দ্যাট ইজ কল অ্যাভেলেবিলিটি। যদি একটা অ্যাসেট ডাউন হয় যে কোনো কারণে হতে পারে, যদি কোনো অ্যাপ্লিকেশন আনরিচেবল হয়ে যায় যে কোনো কারণে হতে পারে, তো দ্যাট উইল বি আ রিডান্ডেন্ট ওয়ে টু রিচ দ্যাট, রাইট। ব্যাকআপ একটা থাকবে। তো এখানে আমরা যদি দেখি, তো দিস ইজ কল কনফিডেন্সিয়ালিটি, ডেটা প্রাইভেসি এন্ড সিকিউর ইন্টিগ্রিটি, ডেটা নট মডিফাইড, ডিলিটেড অর অ্যাডেড, রাইট। অ্যান্ড অ্যাভেলেবিলিটি, সিস্টেমস অ্যাভেলেবেল হু রিকোয়ার্স, এটা অলওয়েজ আছে। তো কনফিডেন্সিয়ালিটির মধ্যে এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমাদের সিস্টেমে একটা বিট লকার বলে একটা জিনিস থাকে। আমরা যদি চাই যে আমাদের ল্যাপটপে আমরা এখানে বিট লকার ইউজ করবো, দেখি এখানে এটাতে মধ্যে দিচ্ছে, ওকে আই এম ইউজিং সামথিং এলস, আচ্ছা প্রপার্টিজ এর মধ্যে যাই, এখানে একটা আমার আমার এইটার মধ্যে নেই, এটা উইন্ডোজ 11 কিন্তু এটা প্রফেশনাল ভার্সনের সাথে থাকে, আমি তাও একবার দেখে নিচ্ছি এখানে, ঠিক আছে, ডিটেলস যদি যাই। তো আপনারা দেখবেন উইন্ডোজ 10 এর মধ্যে আপনি পেয়ে যাবেন, হ্যাঁ। আমার বিট লকার এখানে নেই, টুলসে গেল, এখানে আমি পাচ্ছি না, সিকিউরিটি এখানে ইয়ে আছে। তো আমাদের এখানে যেমন ইমেজটা দেখুন, তো আমরা বিট লকার যদি এখানে ইউজ করে দিই, তার মানে কি হচ্ছে, আমার ওই হার্ড ডিস্কের ওই পার্টিকুলার ড্রাইভে, ঠিক আছে, যা ডেটা আছে ইট উইল বি ইন আ এনক্রিপ্ট, ডেটা এনক্রিপশন হয়ে যাবে। এনিবডি ওয়ান্টস টু ওপেন দ্যাট ড্রাইভ, ওকে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে। যদি হার্ড ডিস্কটা চুরিও হয়ে যায়, হোয়াট এভার ইট মে বি, লোকে ওটাকে ফরম্যাট করে ডিলিট করে দিতে পারে, আমরা ইউএসবির ভিতর ডেটা রাখলাম, ইউএসবিটাকে ফরম্যাট করে দিতে পারে, কিন্তু যে ডেটাটাকে আমরা বিট লকার দিয়ে লক করেছি, আর যে সিস্টেম আমরা লক করেছি সেই সিস্টেম আর সেই পাসওয়ার্ড ছাড়া ওটা অন্য কোথাও কিন্তু ওটাও ওপেন হবে না, রাইট। তো এটার একটা এনক্রিপশন থাকে। আমি এখানে বললাম আর একটা আমাদের যদি এনক্রিপশন হয়, এটা হচ্ছে আমাদের ডেটা ইন মানে স্টোরেজ, ঠিক আছে, যখন ডেটাটা আমার কোথাও স্টোর করা আছে। ডেটা ইন মোশন যদি হয়, তাহলে আমি একটু আগেই বললাম আমার কাছে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ অপশন আছে, আমি সাইট টু সাইট ভিপিএন করব, আমি রিমোট সাইট মানে রিমোট অ্যাক্সেস ভিপিএন করব, ঠিক আছে। আমি এখানে কিছু ভিপিএন ইউজ করি, যেমন আইপি সেক, এখানে কিছু ভিপিএন ইউজ করেছি। এই ভিপিএন গুলো দু ধরনের হতে পারে, এটা আমাদের টানেল মোড হয়, ট্রান্সপোর্ট মোড হয়, ঠিক আছে। তো জাস্ট তো এটা আমাদের টানেল মোড হয়, ট্রান্সপোর্ট মোড হয় আইপি এর মধ্যে। তো উই উইল সি অল দ্য থিংস ওভার হিয়ার, ঠিক আছে। কারণ আমরা যখন রিমোট অ্যাক্সেস ভিপিএন করবো তখনই আমরা দেখবো যে আমরা যে ট্রান্সপোর্ট মোডে করবো, সাইড টু সাইড করবো, তখন টানেল মোডে করবো। তো উই উইল সি ইচ এন্ড এভরিথিং, রাইট। তো এবার এখানে এলো, আচ্ছা এখানে আমি কিছু টুলের কথা বলছিলাম, আমি বলছিলাম যে কিছু টুল থাকে যেগুলো আমরা ডাউনলোড করতে পারি। তো এখানে টুল আছে একটা স্ক্রিপ্ট বলে একটা টুল আছে, ইউ ক্যান ডাউনলোড দিস টুল। এটা অনেকটা ইয়ে হয়ে গেছে, এটা দিয়েও আমরা আমাদের কি করতে পারি, ডেটা এনক্রিপ্ট করতে পারি। উই ক্যান ইউজ আ পাসওয়ার্ড ওভার ইয়ার টু এনক্রিপ্ট এনি ফোল্ডার, আমার কোনো ডেটা আছে, আমি এক্স টুলটা দিয়ে পরে যে কোনো ফাইল হতে পারে, সেটা একটা ওয়ার্ডের ফাইল হতে পারে, সেটা একটা ভিডিও ফাইল হতে পারে, এনিথিং, আমি সেটাকে যদি স্ক্রিপ্ট দিয়ে যদি চাইছি এনক্রিপ্ট করবো, আমি এনক্রিপ্ট করতে পারি। যখন এনক্রিপ্ট করবো ইট উইল আস্ক আ পাসওয়ার্ড, আর যখন ওপেন করবো উইদাউট দ্যাট পাসওয়ার্ড আমরা এটাকে ডিক্রিপ্ট করতে পারবো না। তো দিস আর সাম অফ দ্য এক্সাম্পল, এটা আমি অলরেডি দেখালাম ইন্টিগ্রিটি, যে হ্যাশিং কিভাবে এখানে ক্যালকুলেট হচ্ছে, রাইট। আর এই জন্য দেখবেন অনেক অ্যাপ্লিকেশন যখন আমরা ডাউনলোড করি, যখন অনেক অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করি, সাপোজ এখানে একটা দেখাচ্ছে যে সাপোজ একটা আমরা এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করছি কি, নোটপ্যাড প্লাস প্লাস। তো এই যে অ্যাপ্লিকেশনটা এখানে আমরা ডাউনলোড করছি, তো সাপোজ এখানে একটা ফাইল আছে, এই ফাইলটা যে ফাইলটা এখানে দেখা যাচ্ছে 7.5.6 ইনস্টলার একটা ফাইল আছে, এই ফাইলটা যদি ডাউনলোড করি, অলরেডি এর হ্যাশিংটা কিন্তু আমাদেরকে এখানে কিন্তু দিয়ে দিয়েছে নোটপ্যাড, যে আফটার ইউ ডাউনলোড আপনি যে কোনো হ্যাশিং অ্যাপ্লিকেশন দিয়ে
এই ফাইলটার হ্যাশটা চেক করুন। এটা ওয়ান ওয়ে ক্যালকুলেট হয়, এটা এটা রিভার্সেবল নয়। তা আমি যদি এখানে এটা ডাউনলোড করলাম এই ফাইলটাকে, আর এই ফাইলটা যদি আমি আমার হ্যাশিং ক্যালকুলেটর দিয়ে পরে চেক করি, আই মাস্ট গেট দ্য সেম ভ্যালু। যদি আমি এই সেম ভ্যালুটা না পাই, তার মানে আমার ডেটার সাথে অল্টারেশন হয়েছে। হতে পারে কোনো ম্যালওয়্যার এর সাথে ডাউনলোড হয়েছে, হতেই পারে, ঠিক আছে? অথবা আমার ডেটার সাথে হোয়াট দেয়ার ইজ সামথিং এলস হ্যাপেন উইথ মাই ডেটা। আমি যেটা অ্যাকচুয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার, সেটা কিন্তু ডাউনলোড হয়নি। তো মোস্ট অফ দ্য ওয়েবসাইট আজকে যারা ডাউনলোডস প্রোভাইড করে, অল কি বলবো, মানে রেপুটেড ওয়েবসাইটস, অল রেপুটেড ভেন্ডার্স, দে অলসো প্রোভাইড দ্য হ্যাশিং ভ্যালু, কিন্তু আমরা অনেকে এটাকে ইউজ করি না, চেক করি না, দেখি না, ঠিক আছে? অ্যাভেলেবিলিটি মানে কি বলেছিলাম আমরা, বলেছিলাম আমাদের রিডান্ডেন্সি থাকতে হবে। এই পুরো যে ডিজাইনটা দেখছেন, এর মধ্যে কোথাও রিডান্ডেন্সি নেই। এই ক্লায়েন্টের এই নেটওয়ার্কটা যদি কেটে যায়, তাহলে ক্লায়েন্ট আর রিচেবল থাকবে না। এখানে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার দিচ্ছে, এই সুইচটা যদি খারাপ হয়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্ক গেল, সার্ভার ডাউন হয়ে গেল, তো হলোই কিছু নেই এখানে। তো আমরা এখানে ব্যাকআপ সার্ভার রাখতে পারি। আর আমরা নেটওয়ার্ক ডিজাইন যদি করি, তাহলে আমরা এখানে রিডান্ডেন্ট কানেকশন ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা মাল্টিপল অ্যাক্সেস লেয়ার সুইচেস, মাল্টিপল আমরা কোড লেয়ার সুইচ বা ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচেস করতে পারি। আমরা এখানে রিডান্ডেন্ট লিঙ্ক মানে ইথার চ্যানেল আমরা ইউজ করতে পারি। আমরা সার্ভারের ক্ষেত্রে আমরা ইথার চ্যানেল ইউজ করতে পারি, কারণ সার্ভারের দিক থেকে আমরা এনআইসি টিমিং করবো, এদিকে ইথার চ্যানেল। তো এটা বোথ এটা সাপোর্ট করে, ইথার চ্যানেল আর এনআইসি টিমিং, রাইট? পিএইচপি এলএসিপি প্রোটোকল দিয়ে পরে আমরা করতে পারি, যে কোনো মধ্যে একটা প্রোটোকল আমরা এখানে ইউজ করি। কোনটা অ্যাপ্লিকেবল ওটা এখন আমার মনে পড়ছে না, বাট ইথার চ্যানেল আমরা এখানে ইউজ করতে পারি। তো দিস ইজ নেক্সট থিং যেটা আমরা এখানে আলোচনা করলাম। এবার যদি আমরা এখানে চলে আসি নেক্সট পিডিএফ, এখানে আমি কিছু আলোচনা আগে এখানে করে দিই। এটাকে বলার আগে আমি একটুখানি সময় নেবো, হ্যাঁ। সো আমরা এটা সবাই বুঝি, তাও আমাকে, আমি যেহেতু বলছি যে আমি পুরো সিলেবাসটাকে ফলো করছি পালা অল্টো, তো সেই হিসেবে ইচ অ্যান্ড এভরিথিং আমি আমার দিক থেকে টাচ করব। আর ইভেন ইফ সামবাডি ওয়াচ দিস ভিডিওস, সেও যাতে যাতে সার্টিফিকেশন অ্যাচিভ করতে পারে, তো সেই হিসেবে আমি কন্টেন্টটাকে রেডি করছি। তো উই নিড টু আন্ডারস্ট্যান্ড অন প্রিমাইসেস মানে একটাই জিনিস হচ্ছে, আমরা জানি যে যে রিসোর্সেস গুলো যে আইটি ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে রিসোর্স গুলো আমরা ডিপ্লয় করছি, যদি সেটা কোম্পানির নিজস্ব প্রিমাইসেস এর মধ্যে হয়, দ্যাট আর কল অন প্রিমাইসেস রিসোর্সেস। তারা অন প্রিমাইসেস রিসোর্স দিয়ে পরে সলিউশন প্রোভাইড করছে, মানে ফিজিক্যালি ওদের অফিসে প্রেজেন্ট আছে, রাইট? তাহলে যদি ফিজিক্যালি কোনো রিসোর্স যদি সেই অফিসে প্রেজেন্ট থাকে, সাপোজ একটা, আমি লেটস টেক অ্যান এক্সাম্পল অফ এনি কোম্পানি, টিসিএস, অনেক বড় কোম্পানি। তো টিসিএস এর নিজস্ব কিছু রিসোর্স আছে, ওদের অফিসের মধ্যে আছে, তাদের অফিসের ভিতরে ছোট ছোট ডেটা সেন্টার তৈরি করা আছে ক্লায়েন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো ওরা ওইটার 100% রেসপন্সিবিলিটি কিন্তু ওই টিসিএস এরই আছে, বা টিসিএস এর সেই টিমটার রেসপন্সিবিলিটি আছে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার। এনিথিং হ্যাপেন্স উইথ দ্যাট রিসোর্স, এনি সর্ট অফ সিকিউরিটি ব্রিচ, যাই হবে, ক্লায়েন্ট সবসময় টিসিএস কে কিন্তু ধরবে। কেন? টিসিএস আর আইটি স্টাফেরই ফিজিক্যাল অ্যাক্সেস আছে ফর এভরিথিং, দে ক্যান অ্যাক্সেস ডেটা, দে ক্যান অ্যাক্সেস হোয়াট এভার দে লাইক, রাইট? ডিভাইসেস কনফিগারেশন চেঞ্জ, কনফিগারেশনের চেঞ্জ সবকিছু তারা করতে পারে। আর আনাদার থিং ইজ ক্লাউড। ক্লাউডে আমাদের কি হয় ব্যাপারটা, এখানে আমি একটা এক্সাম্পল দিই, যে ক্লাউডটা হচ্ছে অনেকটা পিজা সার্ভিসের মতন। আজকে আমাদের যদি মনে হয় পিজা খাবো, তো আমি সাপোজ পিজার জন্য ঘরে আবদার জানালাম, তো আমাকে এই জিনিসগুলো না সবকটা এখানে কিনে আনতে হবে। আই নিড টু ব্রিং অল দিস থিংস, রাইট? আমাকে সবকটা জিনিস এখানে রাখতে হবে টু মেক আ কমপ্লিট পিজা অ্যাটমসফিয়ার। তো এটা হয়ে গেল না, এটা যদি আমি পিজাটা পুরোপুরি ঘরে বানাই, সবকিছু টপিংস সব আমাকে ঘরে তৈরি করলাম, এভরিথিং, নাথিং ফ্রম দ্য মার্কেট, রাইট? এভরিথিং সব আমি নিজে এখানে তৈরি করলাম, তাহলে এটা কি হলো কমপ্লিট। এটা হচ্ছে আমাদের অন প্রিমাইসেস, যেটা আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে চলছে। এবার আমরা এখানে কি কি করতে পারি, এবার আমাদের কাছে ক্লাউডে বিভিন্ন সার্ভিস আছে, আমরা ক্লাউডের একটা পোর্শন অফ সার্ভিস ইউজ করতে পারি। আমরা ক্লাউডকে বলতে পারি যে ইনফ্রাস্ট্রাকচারটা আমরা ইউজ করব না, ইনফ্রাস্ট্রাকচারটা আমরা ক্লাউড থেকে নেবো, অ্যাপ্লিকেশন আর সব কনফিগারেশন আমরা নিজেরা করবো। তার মানে আমি বললাম পিজার একটা পোর্শন, সে পিজার ডাউটা হোক আর টপিংস আর চিজ গুলো আমি মার্কেট থেকে কিনে আনলাম, বাকিটা আমি আমার ওভেনে তৈরি করলাম, রাইট? প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস, আমি বললাম যে আমার প্ল্যাটফর্মটা আমি নিলাম, ইনফ্রাস্ট্রাকচার এন্ড প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম মানে অ্যাপ্লিকেশনটা আমি ওখান থেকে প্ল্যাটফর্মটাকে নিলাম,
তো অ্যাপ্লিকেশনের সফটওয়্যারের যে আপডেট থেকে প্যাচেস থেকে সব আপনি করবেন, কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিভাবে রান হবে, ওই অ্যাপ্লিকেশনে কিভাবে আমি কনফিগার করব, কি প্রিভিলেজ দেবো, সেটা আমার উপর থাকবে, সেটাকে আপনাকে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে হচ্ছে প্ল্যাটফর্ম এজ আ সার্ভিস। তাহলে এখানে কি নিলাম, ইনফ্রাস্ট্রাকচারও নিলাম, আর ইনফ্রাস্ট্রাকচারের উপরে যে প্ল্যাটফর্মটা আছে প্ল্যাটফর্মটাকেও নিলাম। আর থার্ডে হচ্ছে সফটওয়্যার এজ আ সার্ভিস। সফটওয়্যার এজ আ সার্ভিস মানে আমি পুরো প্যাকেজটাই ওর কাছ থেকে নিলাম। মানে পিজাটা পুরোপুরি অনলাইনে অর্ডার করে দিলাম আমি, আর অনলাইনে অর্ডার করে আমার বাড়িতে পিজা চলে এলো। আই হ্যাভ ডান নাথিং অ্যান্ড আই এম ইউজিং দ্যাট সার্ভিস। আজকে আমি অফিস 365 আমার দরকার, আমার অফিস 365 ইজ আ প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস। আমার কিচ্ছু করার দরকার নেই, আমাকে একটা সাবস্ক্রিপশন ফিস দিতে হবে, আমি অফিস 365 ইউজ করতে পারবো, আমার লাইসেন্স চলে আসবে। আমাকে ফিজিক্যালি অফিস 365 আমার মেশিনে ইনস্টল রাখার দরকার নেই। আর এই একই ডকুমেন্ট আমি আমার মোবাইলেও ইউজ করতে পারবো, আমার ল্যাপটপে যতগুলো ল্যাপটপ আমার আছে, যতগুলো সিস্টেম আমি লগ ইন করবো, আমি ততগুলো সিস্টেম ওটাকে আমি ইউজ করতে পারবো। আই ক্যান অ্যাক্সেস দ্য ডকুমেন্ট। ওটার ব্যাকআপ কি নেবে, ব্যাকআপ কিভাবে রাখবে, এভরিথিং হচ্ছে ক্লাউডের স্ট্রাকচার, ওটা কিভাবে এনক্রিপশন করে রাখবে, সব কিন্তু ক্লাউডের দায়িত্ব। রাইট? তো ক্লাউড কি হচ্ছে, ক্লাউড হচ্ছে আমাদের কাছ থেকে এক ধরনের কমিটমেন্ট, বা এক ধরনের আমাদের কাছ থেকে আমরা এটা বলতে পারি যে মানে সে অনেক বড় একটা সাপোর্ট আমাদেরকে ক্লাউড দিয়ে দিচ্ছে। আমরা শুধু ক্লায়েন্টকে কি করছি, ব্রিজ করে দিচ্ছি ক্লাউডের সার্ভিসের সাথে, আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে আমরা ব্রিজ করে দিচ্ছি। ক্লায়েন্টের আইডিয়া নেই সে কোন ক্লাউডের সার্ভিস নেবে, সে কিভাবে কাজ করবে, আমরা বললাম ঠিক আছে আপনাকে এটা আমরা প্রোভাইড করে দেবো, আমরা ক্লাউডের সাথে কথা বলে নেবো, ক্লাউডের সাথে আমরা নেগোসিয়েট করে নিলাম, ক্লায়েন্টকে বলে দিলাম নিন আপনার সার্ভিস নিন, ক্লায়েন্টকে ট্রেনিং দিয়ে দিলাম, আর আমরা বললাম আমরা একটা মেনটেন্যান্সের জন্য আপনার পিছনে রইলাম। রাইট? তো এটা হচ্ছে আমাদের ক্লাউড বেস সার্ভিস। এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি, অন প্রিমাইসেস কি কি হয়, ইনফ্রাস্ট্রাকচারে কি কি হয়, প্ল্যাটফর্ম এজ সার্ভিসে আমাদের আর কি কি হয়, সেটা সব জিনিস আমি এখানে বলেছি। আর এখানে আবার এখানে ম্যালওয়্যারটা পুরোটা এখানে এক্সপ্লেন করা আছে কি, তো আই হ্যাভ ডিসকাস দিস থিং, এটা এখানে পেস্ট হয়ে গেছে, যে কোনো কারণে হোক এটা এখানে পেস্ট হয়ে গেছে। সো আমি এখানে আর এটা ডিসকাশন করছি না। এখানে কয়েকটা জিনিস এক্সট্রা আছে যেটা আমরা ডিসকাশন করিনি আমাদের ভাইরাস ডিসকাশন করার সময়, এসকিউএল ইনজেকশন। এসকিউএল ইনজেকশন মানে কি, তো আপনি, আমি মনে রাখার জন্য এইভাবে ভাবি, এসকিউএল ইনজেকশন মানে হচ্ছে দেখবেন কিছু কিছু ক্রিমিনালস থাকে, যে ক্রিমিনালসদেরকে না ওই কি টেস্ট বলে ওটা, ওই ওয়ান শট অফ ইনজেকশন দেওয়া হয়, তার জন্য স্পেশাল ল কিছু একটা করতে হয়। আর এই ওয়ান শট অফ ইনজেকশনটা যদি ওখানে দেওয়া হয়, হোয়াট হ্যাপেন, যে ওরা যেটা সত্যি কথা সেটা কিন্তু তারা বলতে স্টার্ট করে দেয়। রাইট? তো এসকিউএল ইঞ্জিন মানে তারা ভমিট করে হোয়াট এভার দেয়ার আর ইন দেয়ার মেমোরি, যেটা তারা বানিয়ে বানিয়ে বলছিল, তখন তারা অ্যাকচুয়াল মেমোরিটাই তারা সেখানে ভমিট করে। তো এসকিউএল ইঞ্জেকশন ইজ সামথিং লাইক দিস। একটা আমাদের কোনো ডেটাবেস সার্ভার আছে, তো একটা ডেটাবেস সার্ভারের সব থেকে ইম্পর্টেন্স কি, ডেটাবেস সার্ভারের ডেটাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইউজার নেম পাসওয়ার্ড সব ওখানে সেভ করা আছে। তো আমরা কি করতে পারি, ওখানে এসকিউএল ইনজেকশন ইজ আ প্রসেস, কিছু কোয়েরি রান করতে পারি, দ্যাট ইজ কল্ড এসকিউএল ইনজেকশন। তো যখন আমরা কোয়ারিটা ডেটাবেসের উপর রান করব, যদি সেখানে ভালনারেবিলিটিস থাকে, অটোমেটিক ও আমাকে কি করবে, ওপেনলি যত ইউজার নেম যত পাসওয়ার্ড সব আমাকে খুলে পড়ে দিয়ে দেবে। কিছু আমাদের লাস্ট ইয়ার একটা বড় অ্যাটাক হয়েছিল আমরা জানি, আমি কনফিউজ হচ্ছি, পিজা হাটে না ডমিনোতে হয়েছিল আই গেস, রাইট, ডমিনোস পিজার একটা বড় সাইবার অ্যাটাক হয়েছিল, যেখানে প্রতিটা ইউজারের নাম, প্রতিটা ইউজারের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস, তাদের ক্রেডিট কার্ড ডিটেলস, ঠিক আছে, পুরো হিউজ ভলিউম অফ ডেটা কিন্তু কি হয়েছে, হ্যাক হয়ে গেছে। রাইট? পাসওয়ার্ড টাসওয়ার্ড সবকিছু। তো দিস ইজ ডান বাই এসকিউএল ইনজেকশন। তো এসকিউএল ইনজেকশনটা কোথায় করা হয়, ব্যাকে, মানে আমাদের যদি ওয়েব প্ল্যাটফর্ম বলি, ওয়েব প্ল্যাটফর্মে দুটো প্ল্যাটফর্ম, একটা ফ্রন্ট এন্ড একটা ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড হচ্ছে যে ওয়েব পেজটা আপনি দেখতে পাচ্ছেন, ব্যাক এন্ড হচ্ছে যেখানে ডেটাবেস সার্ভারটা আছে। ঠিক আছে, ফ্রন্ট এন্ড আমাদের যেখানে আমি সাপোজ এখানে করলাম সাপোজ গুগল ডট জি বা গুগল জিমেল.com, রাইট? তো আমি এখানে জিমেল.com যখন ওপেন করছি, হোয়াট ডাজ ইট মিন, তো আমি এখানে জিমেল.com এখানে করছি, তো আমার এটা ফ্রন্ট এন্ড যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবার আমি যে অ্যাকাউন্টে লগ ইন করবো, ইফ আই ক্লিক অন দিস অ্যাকাউন্ট আই উইল গিভ আ পাসওয়ার্ড, সেটা কিন্তু এই ফ্রন্ট এন্ড করতে হবে না, সেটা জিমেলের ব্যাক এন্ডে ডেটাবেস সার্ভারের কাছে যাবে, সেখান থেকে ভেরিফাই হয়ে আসবে। তো এসকিউএল যেটা আমি এখানে দেখালাম, এসকিউএল ইনজেকশন যেটা আছে সেটা আমাদের ব্যাক এন্ডে আমরা করছি।
আর ক্রস সাইট স্ক্রিপ্টিং বলে হয়, যেটা আমরা ফ্রন্ট এন্ডে করি। এখানে আমাদের কুকিজের খেলাটা হয় অ্যাকচুয়ালি। তো এখানে ফ্রন্ট এন্ডকে অ্যাটাক করা হয়, আমাদের ফ্রন্ট এন্ড ওয়েবসাইটটাকে অ্যাটাক করা হয়। তো ফ্রন্ট এন্ডে আমি যা ইউজার নেম দেবো, যা পাসওয়ার্ড দেবো, ঠিক আছে, সেটা আমরা এখানে করতে পারি। ফ্রন্ট এন্ডে অনেক ধরনের ক্রস সাইট স্ক্রিপ্টিং এর আরো অনেকগুলো অ্যাটাক হয়। যেমন আমাদের কি হয় না, ক্রস সাইট স্ক্রিপ্টিং এর আমি বলছি, ডামি ওয়েবসাইট কিছু হয়। ডামি ওয়েবসাইট কিরকম হয়, না ওটা ফিশিং এর এক্সাম্পল দেবো। ফিশিং আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক। তো এখানে কি হচ্ছে, ভিকটিম যা ব্রাউজ করবে, ঠিক আছে, বা ভিকটিম যে যে সাইট ইউজ করছে, ঠিক আছে, সেখানে আমাদের সেগুলোর ইনফরমেশনকে নেওয়া, সেখানে কোনো স্ক্রিপ্ট রান করে দেওয়া, এটা হচ্ছে আমাদের ক্রস সাইট স্ক্রিপ্টিং। আর আমি যেটা এক্সাম্পল দিচ্ছিলাম একটু আগে, ডামি ওয়েবসাইট হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক। তো যেটা আমরা ফিশিং বলি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক কিরকম হয়, আমি এগুলো করে এখনই কিন্তু দেখাতে পারি আপনাদেরকে, ঠিক আছে, যেগুলো আমি বলছি। বাট আমাদের যে অ্যাকচুয়াল ক্লাসটা সেটা অন্যদিকে চলে যাবে। তো এখন কি হচ্ছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক মানে হচ্ছে, মানে আমার কাছে সেই ল্যাবটা এখন অ্যাট প্রেজেন্ট অ্যাভেলেবেল, আমি সেটাই বলছি। আমি যেহেতু এই ল্যাবগুলো অলরেডি দেখিয়েছি, ল্যাবগুলো অ্যাভেলেবেল আছে। তো আমি আমি দেখাবো আস্তে আস্তে, টুকটুক করে দেখাবো, বা আমি আপনাদেরকে অ্যাক্সেসও দিয়ে দেবো ওই ল্যাবের, ঠিক আছে। আমি ইয়ে করে আমার সাইবার সিকিউরিটি পুরো ল্যাবের অ্যাক্সেস দিয়ে দেবো। তো এখানে কি হচ্ছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক মানে কি হয়, দেখুন আমি আপনার একটা কথা বলি। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক মানে হচ্ছে যে আপনি পেপ্যালের সাইট খুলছেন, ঠিক আছে, কিন্তু আপনাকে একটা ফেক পেপ্যালের সাইটে রিডাইরেক্ট করা হলো, একদম পেপ্যালের মতনই। তা আমরা যখন কোনো ওয়েবসাইট ওপেন করি, তখন কি আমরা এই জায়গাটা দেখি? আমরা কি এই জায়গাটা দেখি যে আমরা অ্যাকচুয়ালি কি, কোন ইউআরএল এ আছি? আমরা দেখি না। অনেক সময় দেখবেন আমাদের মোবাইলে কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, ইন্ডিয়াতে এটা আসে, ঠিক আছে, যে অ্যামাজন কি বলে প্রিমিয়াম কাস্টমার বলে একটা, কি বলে ওটা, মানে প্রাইস, অ্যামাজন প্রিমিয়াম কাস্টমার, আরে লটারি নয়, ওটাকে কি বলা হয়, যেটা লটারির মতনই খেলা হয় অ্যাকচুয়ালি। তো হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আছে, ঠিক আছে, ক্লিক দ্য লিঙ্ক বিলো টু রেজিস্টার। কি কি ওখানে আছে, ওখানে আছে আইফোন আছে গিফটে, যদি যদি আমার নামটা সিলেক্ট করে, তাহলে আইফোন আছে, হ্যান আছে, ত্যান আছে। আমি লিঙ্কটাতে যদি ক্লিক করতে যাই, তার আগে যদি আমি ওর ইউআরএলটা পড়ি, ওর ইউআরএলটার মধ্যে লেখা আছে সাপোজ ইউ ই ইউএসএ .amazon.com. মাঝখানে amazon.com টা ঢোকানো আছে, ঠিক আছে, বা AMZ, ঠিক আছে, এরকম একটা কিছু থাকে। তো দিস আর অল ফিশিং সাইট, রাইট। ওখানে আমি ক্লিক করলে কি হবে, ডেটা ব্রিচ হবে, কি হবে আমি জানি না। তো এরকম কি হয়, যে আমি যেমন অ্যাটাকটা দেখা যায়, একটা পেপালের সাইট আমি হয়তো একটা তৈরি করে নিলাম, বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকে কিছু কিট থাকে, যে সাপোজ আপনি ওখানে জাস্ট কিটটা সিলেক্ট করবেন, যে আপনি কোন ওয়েবসাইট চাইছেন, পেপাল চাইছেন, টুইটার চাইছেন, কি চাইছেন। তো আপনার মনে হলো আমি টুইটার নেবো, তো আপনি টুইটারটাকে সিলেক্ট করে নিলেন। এবারে কি হবে, যখন আপনার ইউজার টুইটারের সাইটে ভিজিট করতে যাবে, ঠিক আছে, ইউ অ্যাটাকার কি করবে, ওকে রিপ্লাই দেবে। তো ওখানে যে টুইটারের ওয়েব পেজটা খুলবে, যেরকম আমার জিমেলের ওয়েব পেজটা খুলেছে, ইউজার কি করবে, ইউজার এখান থেকে তাকাচ্ছে, ইউজার বলছে ঠিক আছে, এখানে যাবো, ইউজার নেম পাসওয়ার্ড দেবো, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি এখানে এখানে ঢুকে যাবো। যখন আমি ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, আমার রিডাইরেক্ট হয়ে গেল আমার গুগলের পেজটা। যখনই ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, আমার রিডাইরেক্ট হয়ে গেল গুগলের পেজটা। তো ইউজার কি ভাবে, ইউজার এটা ভাববে যে তাহলে পাসওয়ার্ড কিছু আমরা ভুল দিয়েছি। এটা নয়, ও পাসওয়ার্ডও ঠিক দিয়েছে, ইউজার নেমও ঠিক দিয়েছে। যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিল, সেটা কিন্তু অ্যাটাকারের কাছে চলে গেল। তো এরকম কিছু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকও কিন্তু হয় সেখানে। আবার বলছে যে, আবার আমি ইমেলেরও কথা বলেছিলাম, ঠিক আছে, ফিশিং মেল আসে। আর এটা হচ্ছে একটা জিনিস জেনে রাখুন, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক, ঠিক আছে। এটা ইনসাইড নেটওয়ার্কে খুব বেশি হয়, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক, যেখানে দুটো ডিভাইস কমিউনিকেশন করবে, মাঝখানে আপনি এখানে থাকবেন। মানে আপনার আমরা বলি না যে তুই আর কি মেরে, যে টাওয়ার ধরছে না, কেউ যদি কোনো কিছু বুঝতে না পারে, তাহলে আমরা বলি টাওয়ারে ধরছে না। তো এখানে আপনি টাওয়ার হয়ে যাবেন। ইউজার যা ওয়েবসাইটে কমিউনিকেশন করবে, সেটা আপনার কাছে আসবে। আমি এখানে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক দেখিয়েছি। ইউজার যা কমিউনিকেশন করবে, সেটা আপনার কাছে আসবে। আপনি কি করবেন, সেটা আপনার কাছে ক্যাপচার করবেন এবং ফরওয়ার্ড করে দেবেন সেই ওয়েবসাইটের কাছে। এবার ওয়েবসাইট যা রিপ্লাই দেবে, সেটা আপনার কাছে আসবে। আপনারা ক্যাপচার করবেন, ফরওয়ার্ড করবে
ইউজারের কাছে। ইউজার মনে করবে ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা আছে, ও ওয়েবসাইটের কাছ থেকে রিপ্লাইও পাচ্ছে, সবই পাচ্ছে, কিন্তু আপনি মাঝখানে বসে পড়ে এখানে কি করছেন, ওর সব ডেটাগুলোকে ক্যাপচার করছেন, রাইট? দিস ইজ কল্ড ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। আর এখানে কিছু অপশন দেওয়া আছে, এগুলো এখন দেখানো হবে না, আমি ল্যাবে দেখাবো এগুলো। ডেটা ব্রিচ যদি হয় কখনো, ঠিক আছে, ডেটা ব্রিচ তো হচ্ছে এটা, যে কোনো লোকেরই কোনো কোম্পানির ডেটা কোথাও বাইরে বলা উচিত নয়। সো দিজ আর সাম অফ দ্য কমন থিংস ইন সিকিউরিটি, যেটা আমরা এখন এখানে জানলাম। এখনো আমরা কন্টিনিউ করব, আজকে থিওরিটা হবে, কালকে আমরা ল্যাব সেট আপ করবো। তো ফায়ারওয়েল টেকনোলজিস নিয়ে একটুখানি আমি এখানে বলে দিই, ঠিক আছে, একটুখানি আমি বলে দিই। ফায়ারওয়েল জিনিসটা কি, ঠিক আছে? ফায়ারওয়েল হচ্ছে ইটস আ টেকনোলজি, and it could be a hardware based firewall and it could be a software based firewall. ফায়ারওয়েল দু ধরনেরই হতে পারে, ফিজিক্যাল ডিভাইস হতে পারে, আপনারা যখন ফায়ারওয়েল করছেন আপনারা জানেন যে ফিজিক্যাল ফায়ারওয়েল হয়, আবার সফটওয়্যার ফায়ারওয়েলও হয়। যদি আমরা দেখি, আমরা যদি কোনো উইন্ডোজ মেশিনে যাই, তো সেখানেও উইন্ডোজ ফায়ারওয়েল ওখানে আছে, তো ওখানে আমরা উইন্ডোজ ফায়ারওয়েলটাও পাই, রাইট? আর ফায়ারওয়েল আমরা কোথায় ইমপ্লিমেন্ট করি? ইন জেনারেল আগে আমরা বলতাম বিটুইন আ ট্রাস্টেড নেটওয়ার্ক এন্ড আনট্রাস্টেড নেটওয়ার্ক। মানে যদি এটা আমার ইন্টারনেট হয়, ইন্টারনেট হচ্ছে পাবলিক নেটওয়ার্ক ইজ নেভার ট্রাস্টেড, আর এটা হচ্ছে আমার ল্যান, রাইট? তো আমি বলতাম আমার যে লোকাল ল্যান আছে আর ইন্টারনেট আছে, ওর মাঝখানে আমি ফায়ারওয়েলকে রাখবো, রাইট? এবং আজকের দিনে আমি ফায়ারওয়েল নিয়ে একটা জিনিস এখানে বলে দিই, আজকের দিনে আমাদের ফায়ারওয়েল সবই কাজ করতে হবে, শুধু ডেটা ফিল্টার করে না। আজকের দিনে ফায়ারওয়েল আমার রাউটিংও করতে পারে, রাউটিং প্রোটোকলও রান করতে পারে, অ্যাজ সুইচও কাজ করতে পারে, ডেটাও ফিল্টার করতে পারে, ন্যাট কনফিগারেশন করতে পারে, ভিপিএন কনফিগারেশন করতে পারে, এভরিথিং করতে পারে। I don't know when it will happen that we will replace all our routers against firewall. তাহলে আমাদের সব জায়গায় সিকিউরিটি চলে আসবে। তো জানি না এটা কবে হবে, কিভাবে হবে, এবং যা ট্রাফিক এই ফায়ারওয়েলের মধ্যে ফ্লো করে বেসড অন দ্য পলিসি অ্যাসাইন্ড ইন দিস ফায়ারওয়েল। আমি এখানে একটা টার্ম আজকে এখানে বলে দিই, এটাকে যেটা আমাদের ল্যান্ড নেটওয়ার্ক সেটাকে আমরা ইনসাইড নেটওয়ার্ক বলি, আর যে ল্যান্ডটা আমাদের বাইরে আছে সেটাকে আমরা আউটসাইড নেটওয়ার্ক বলি, ঠিক আছে? তো ইনসাইড টু আউটসাইড একটা পলিসি থাকতে পারে, আর আউটসাইড টু ইনসাইড একটা পলিসি থাকতে পারে, ঠিক আছে? এবার এখানে এটা কেন ইনসাইড আউটসাইড বোঝালাম, এবার আমি আপনাকে বলছি। আমাদের ফায়ারওয়েলের কিছু জেনারেশন আছে, যেটাকে আমরা একটা বলি ফার্স্ট জেনারেশন ফায়ারওয়েল। তো ফার্স্ট জেনারেশন ফায়ারওয়েল আমরা বলি প্যাকেট ফিল্টার ফায়ারওয়েল। প্যাকেট ফিল্টার ফায়ারওয়েল মানে হচ্ছে ইট ইজ বেসড অন প্যাকেটস, মানে আইপি অ্যাড্রেসের উপর বেস করে আমাদের ট্রাফিক ফিল্টার করা হতো। সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, বেসড অন আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসের উপর বেস করে আমরা করতাম। এটা আমরা নর্মাল রাউটারে এসিএল এর থ্রু দিয়েও করি, রাইট অর রং? এসিএলও আমরা কিন্তু আইপি অ্যাড্রেসের উপর বেস করেই অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আমরা অ্যালাউ ডিনাই করি। সেকেন্ড জেনারেশন ফায়ারওয়েল যেটা আছে, দিজ আর মোর অ্যাডভান্স ফায়ারওয়েল, যেটা আমরা অ্যাপ্লিকেশন লেয়ার মানে লেয়ার নাম্বার 7 অব্দি আমরা ফিল্টার করতে পারি ট্রাফিক। Based on application also we can filter a traffic, not only based on IP address, কারণ IP address can be spoofed। আজকের দিনে IP address কে আমরা স্পুফ করতে পারি, বাট এখানে আমরা কি করছি, নট অনলি বেসড অন আইপি অ্যাড্রেস, নট অনলি বেসড অন পোর্ট নাম্বার, মানে ট্রান্সপোর্ট লেয়ার 4, আমরা লেয়ার 1 অব্দি চলে এসেছি বেসড অন অ্যাপ্লিকেশন। আজকের দিনে যদি আমরা কোনো পালো আল্টো ফায়ারওয়েলের কথা ভাবি, সেখানে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন, প্রায় আজকের দিনে 800-900 অ্যাপ্লিকেশন সেখানে অ্যাড হয়ে গেছে, রাইট? তো আমরা যে কোনো অ্যাপ্লিকেশনকে যদি আমরা ব্লক করতে চাই, সাপোজ কোনো ইউআরএল কে আমরা অ্যালাউ করলাম, কিন্তু অ্যাপ্লিকেশনকে যদি আমরা ব্লক করতে চাই, সাপোজ একটা ওয়েবসাইটের ইউআরএল অ্যালাউ আছে, কিন্তু সেই ওয়েবসাইটের কোনো চ্যাট আছে, কোনো কি বলবো, মেসেঞ্জার টাইপ আছে, তো আমরা ওর ইউআরএলটা ফেসবুককে অ্যালাউ করলাম, কিন্তু ফেসবুকের অ্যাপ্লিকেশন মেসেঞ্জারকে কিন্তু আমরা ব্লক করতে পারবো। ইউ গট মাই পয়েন্ট? তো দিস আর কল অ্যাপ্লিকেশন লেয়ার ফায়ারওয়েল। আর থার্ড জেনারেশন ফায়ারওয়েলটা কি হচ্ছে, এই জায়গাটা আমাকে একটুখানি কথা বলতে হবে। থার্ড জেনারেশন ফায়ারওয়েলস আর কল স্টেটফুল ফায়ারওয়েলস, ঠিক আছে? আপনাদের এখানে যারা আমার কাছে মাইক্রোসফট বলেছিলেন, আপনারা তারা জানেন যে বহুদিন আগে যে স্টেটফুল ফায়ারওয়েল কি। তো আমি এখানে এক্সপ্লেন করবো স্টেটফুল ফায়ারওয়েল কি হচ্ছে। যে আমাদের এখানে ফায়ারওয়েল কি করে না, ফায়ারওয়েল একটা স্টেট মেনটেন করে। লেট মি সি whether I have implemented a state. ওকে, স্টেটফুল ফায়ারওয়েল নিয়ে আমার ডিসকাশনটা আছে।
তো স্টেটফুল ফায়ারওয়েলটাকে আমরা থার্ড জেনারেশন ফায়ারওয়েল বলছি। কেন বলছি? আর স্টেটফুল ফায়ারওয়েল থার্ড জেনারেশন ফায়ারওয়েল কি আমরা বলি নেক্সট জেনারেশন ফায়ারওয়েল। ঠিক আছে? আজকের দিনে আমরা যত ফায়ারওয়েল আছে, যদি আমরা দেখি অনেক ফায়ারওয়েল আছে। সোনিক ওয়াল, ঠিক আছে, ওয়াচ গার্ড, পালো আল্টো, জুনিপার, সিসকোর এএসএ আছে, সিসকোর এফটিডি আছে, এফটিডি, ফর্টিগেট, স্টোন স্টপ, চেক পয়েন্ট, ঠিক আছে। তার মধ্যে সব থেকে বড় যদি আমরা দেখি আজকে দ্য মোস্ট পপুলার ফায়ারওয়েল ওয়ার্ল্ডে যদি আজকে কিছু হয়ে থাকে, দ্যাট ইজ পালো আল্টো, রাইট? আমাদের যদি আমরা কি বলে কোয়াড্রেন্ট মানে গার্টনার রিপোর্টে কি ওটা থাকে, তো ওখানে 4টে ফায়ারওয়েলের নাম আমাদের উঠে আসে ওয়ার্ল্ডের। এখন আছে আমাদের এফটিডি আছে, পালো আল্টো আছে, ফর্টিগেট আছে, চেক পয়েন্ট আছে। এবার এই 4টের মধ্যে যদি আমরা বলি যে কোন ফায়ারওয়েলটা আজকের দিনে সব থেকে বেস্ট, তাহলে পালো আল্টো এখনো পর্যন্ত ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ফায়ারওয়েল। কেন? একটুখানি বাদেই আপনি এখানে বুঝতে পারবেন। তো স্টেটফুল ফায়ারওয়েলে কি হচ্ছে না, কোনো ডেটা যদি আমার ইনসাইড নেটওয়ার্ক থেকে আউটসাইড নেটওয়ার্কে যায়, if my data is going from inside to outside, ingress port থেকে egress port, তো কি হয় জেনারেলি আমাদের পলিসি কি থাকে না, পলিসি থাকে আমাদের এরকমই যে আমাদের ইনগ্রেস পোর্ট থেকে ইগ্রেস পোর্টে যাওয়ার পলিসিটা থাকে, কিন্তু ইগ্রেস পোর্ট থেকে ইনগ্রেসের ট্রাফিক আসবে বাই ডিফল্ট, এরকম কোনো পলিসি আমাদের আমরা আমরা করি, তৈরি করি, আমরা বলবো, আমি এটা বলছি না তৈরি করি না, বাই ডিফল্ট থাকবে না। কিন্তু কি হবে স্টেটফুল ফায়ারওয়েলে কি হয় যে আমার ইনসাইড নেটওয়ার্ক থেকে যদি আউটসাইড নেটওয়ার্কে কোনো ট্রাফিক যায় আর সেটা যদি রিপ্লাই আমার কাছে ফেরত আসে, তাহলে ওই ট্রাফিককে কিন্তু ফায়ারওয়েল অ্যালাউ করে দেয়। কারণ ফায়ারওয়েল কি করে না, ফায়ারওয়েল এখানে ফায়ারওয়েল এখানে কি করে, স্টেটফুল ফায়ারওয়েল ও একটা মানে টেবিল মেনটেন করে, এবং ওই টেবিল মেনটেনের মধ্যে ওর কাছে সিকোয়েন্স নাম্বার, সিকোয়েন্স প্যাকেট, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি সবকিছুর একটা রেকর্ড থাকে। যদি দেখে যে রিপ্লাইটা বাইরে থেকে আসছে কিন্তু সেটার জন্য ট্রাফিকটা ইনসাইড থেকে ইনিশিয়েট করা হতো, তাহলে সেটাকে অ্যালাউ করে দেয়। আমি এক্সাম্পল দিচ্ছি একটা, সাপোজ আমি আমার ফ্ল্যাটের বাইরে ভোরবেলায় বেরোলাম মর্নিং ওয়াক করার জন্য। আমি যখন ফ্ল্যাটের বাইরে বেরোলাম, মানে ফ্ল্যাটটা হচ্ছে আমার ইনসাইড আর বাইরেটা হচ্ছে আউটসাইড, ঠিক আছে। আমি যদি ফ্ল্যাটের বাইরে সকালে বেরোই, তাহলে আমি যখন সকালে বেরোবো আমাকে কেউ আটকাবে না, আমি সোজা আমার আমার সিকিউরিটি গার্ড আছে, আমি ফ্ল্যাটের বাইরে বেরিয়ে যাবো। আমি 1 ঘন্টা পর যখন মর্নিং ওয়াক করে ফিরবো, ফ্ল্যাটে ঢুকবো, আমাকে কেউ কিছু আটকাবে না, আই এম অ্যালাউড, আমি ডাইরেক্ট ফ্ল্যাটে চলে আসবো। তাহলে আমি যেহেতু আমি ইনসাইড থেকে গেছি আর আউটসাইড থেকে ঢুকলাম, আমাকে কেউ কিন্তু কিছু বললো না, ফর এক্সাম্পল। কিন্তু কেউ যদি বাইরে থেকে আসে, আউটসাইড থেকে কেউ আসতে চাইছে, তা আউটসাইড থেকে কেউ যদি আমার ফ্ল্যাটে আসতে চায়, তো ইমিডিয়েট কি হবে, ওকে কিন্তু সিকিউরিটি গার্ড আটকে দেবে। এবং ওদের ওদের কাছে পলিসি কি আছে, যেখানে যাবে সেই বাড়িতে ফোন করবে আগে ইন্টারকমে যে অমুক লোক এসছে, ঢুকতে দেবো কিনা। ওনার যদি অ্যালাউ করে ফ্ল্যাট ওনার, তাহলে তাকে অ্যালাউ করা হয়। তো এটাই হচ্ছে স্টেটফুল ফায়ারওয়েল। তো স্টেটফুল ফায়ারওয়েল কি করে, রিসিভ রিপ্লাই, receive reply if the packet, if the match packet is accepted, otherwise drop। একটা স্টেট এখানে থাকে যে আমার যদি ইনসাইড নেটওয়ার্ক থেকে কোনো ট্রাফিক গেছে পুরো পার্টিকুলার সার্ভার, আর সেই সার্ভারটা যদি আমাকে রিপ্লাই পাঠাচ্ছে, তাহলে ওয়েল এন্ড গুড, তাহলে হয়তো আমি এখানে পেয়ে যাব। কিন্তু যদি আমার এরকম হয় যে আমার আউটসাইড থেকে কোনো ট্রাফিক আমার এখানে ঢোকার চেষ্টা করছে, ও কিন্তু এখানে ঢুকতে পারবে না, ফায়ারওয়েল ওকে ব্লক করে দেবে। তো দিস ইজ ওয়ান অফ দ্য, কি বলবো, এটাতে আমাদের ফায়ারওয়েলকে কাজ করা অনেক সুবিধা হয়ে গেছে, রাইট, অনেক বেশি সুবিধা হয়ে গেছে। এবারে কি আছে স্টেটলেস ফায়ারওয়েল। স্টেটলেস ফায়ারওয়েল মানে আমি ওটাই বললাম, স্টেটলেস ফায়ারওয়েল মানে এখানে কি হবে, কোনো স্টেট মেনটেন করবে না, তাহলে তার জন্য অলওয়েজ পলিসি থাকা চাই, কে আসবে, কে বেরোবে, কে ঢুকবে, সব সময়। আমি যদি বাইরে যেতে চাই, আমাকে সিকিউরিটি গার্ডকে বলে যেতে হবে যে আমি বাইরে যাচ্ছি, বা আমার আমার পারমিশন থাকতে হবে আমাকে আমার ফ্ল্যাটের বাইরে যাওয়ার। আমি যদি ফ্ল্যাটে ঢুকতে চাই, তাহলে আমার কাছে পারমিশন থাকতে হবে যে হ্যাঁ এই ফ্ল্যাট ওনারে ঢুকতে পারে, ঠিক আছে। তাহলে স্টেটলেস মানে এখানে কোনো স্টেট কিন্তু অ্যাকচুয়ালি মেনটেন হয় না। তো আমরা এটা আবার কি করে করি, দিস ইজ ক্যান বি ডান থ্রু ইউজিং এসিএল অনলি। এখানে আমরা এসিএল, এক্সটেন্ডেড এসিএল আমরা ইউজ করতে পারি, যেখানে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি দুটোকে ইউজ করে আমাদের এখানে করা হয়। আমরা সিসকো রাউটারও এটা ইমপ্লিমেন্ট করি। দেখুন প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়েল, আবার যেখানে প্যাকেট ফিল্টারিং বলছি, প্যাকেট মানে কি লেয়ার 3 প্যাকেট, লেয়ার 3 মানে কি, লেয়ার 3 তে যদি বলে আমাদের এখানে ফিল্টার হচ্ছে, তাহলে বেসড অন আইপি, আইপি অ্যাড্রেস হচ্ছে। আর আইপি অ্যাড্রেসের উপর বেস করে যে ফায়ারওয়েল গুলো আমরা কি করি, প্যাকেট ফিল্টার করি, সেখানে আমরা এসিএল অলরেডি আমরা পড়ে এসেছি, আমরা ওখানে এক্সটেন্ডেড এসিএল বা নেমড এসিএল সেখানে আমরা ইউজ করতে পারি, প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়েল।
ম্যাক্সিমাম ওখানে কি হতে পারে, আমাদের পোর্ট নাম্বারটা ওখানে অ্যাকসেপ্ট করতে পারে, মানে ট্রান্সপোর্ট নেটওয়ার্ক অ্যান্ড ট্রান্সপোর্ট লেয়ার। আর এই যে এই পোর্টটা অ্যালাউ করা হয়েছে কিনা, এই আইপির এই পোর্ট, এই ডেস্টিনেশনের এই আইপির এই পোর্ট অ্যালাউ করা আছে কিনা, যদি থাকে তাহলে হবে। গট ইট? তো দিস ইজ কল প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল। আমি এখানে ফায়ারওয়ালের টাইপস বোঝাচ্ছি কিন্তু এখন আমি, ঠিক আছে? আমরা দেখতে পাবো যে আমাদের কোথায় আসছে অ্যাকচুয়ালি। নেক্সট হচ্ছে প্রক্সি ফায়ারওয়েল। ইটস ভেরি ইজি এই জিনিসগুলোকে বোঝার জন্য। প্রক্সি ফায়ারওয়েল মানে কি? প্রক্সি ফায়ারওয়েল মানে হচ্ছে যদি ক্লায়েন্টকে কোনো ডেটা যদি ইন্টারনেট থেকে রিট্রিভ করতে হয়, তো ক্লায়েন্ট ওই রিকোয়েস্টটা কাকে পাঠাবে? ফায়ারওয়েলের কাছে যাবে। ফায়ারওয়েল কিন্তু ক্লায়েন্টকে আর বাইরে যাওয়ার জন্য অ্যালাউ করে না। ইনসাইড ক্লায়েন্টস আর নট অ্যালাউড ইন দ্য পাবলিক নেটওয়ার্ক। প্রক্সি হয়ে যায়। এখানে আমার ফায়ারওয়েল কি করবে? ও ইন্টারনেটে যাবে, ক্লায়েন্টের কোয়ালিটা নিয়ে পড়ে ফুলফিল করে ওটা ক্লায়েন্টকে আবার ফেরত দিয়ে দেবে। ইউজার দেখবে যে ও ইজিলি ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে, কিন্তু মাঝখানে দিয়ে ইজ আ ফায়ারওয়েল ওভার ইয়ার, যে কিন্তু আলটিমেটলি এই কাজটা কিন্তু এখানে করছে। এবারে হতে পারে আমাদের অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল। অ্যাপ্লিকেশন ফায়ারওয়েলে কি হচ্ছে না, আমরা বেসড অন অ্যাপ্লিকেশন আমরা ফিল্টার করতে পারি। দেখুন আমি আপনাকে এখানে আজকে একটা কথা বলে দিই, আমাদের যে আইপি আছে, আইপি কিন্তু স্পুফড হতে পারে। তাহলে আমাদের প্যাকেট ফিল্টার ফায়ারওয়েল কিন্তু আজকে অত বেশি ইম্পর্টেন্ট নয়। আমাদের যে পোর্ট নাম্বার আছে, পোর্ট নাম্বারও কিন্তু স্পুফড হতে পারে। আমি সাপোজ একটা পোর্টকে ডিনাই করে রেখেছি, কিন্তু সেই পোর্টে ট্রাফিকটা যাবে, একটা অন্য পোর্ট লাগিয়ে ফায়ারওয়েল থেকে বেরিয়ে গেল ট্রাফিক। আমাদের যেটা এনক্যাপসুলেশন করা হয়, প্যাকেট এনক্যাপসুলেশন, রাইট? তো এটা কিন্তু স্পুফড হতে পারে। কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার ফায়ারওয়েল এট দ্য লেভেল অফ অ্যাপ্লিকেশন কাজ করে। আমরা ডিএনএস পোর্ট নাম্বার 53 দিয়ে ওটাকে ব্লক করবো না, ডিএনএস অ্যাপ্লিকেশন দিয়ে অ্যালাউ বা ডিনাই করবো। এসএমটিপি প্রোটোকলকে পোর্ট নাম্বার 25 দিয়ে আমরা এটাকে অ্যালাউ বা ডিনাই করবো না, এসএমটিপি প্রোটোকল দিয়ে পরে এটাকে আমরা করবো। অ্যাপ্লিকেশন স্পেসিফিক অ্যালাউ বা ডিনাই করবো। আর এটা হয় আমাদের লেয়ার 1-এর, এটা আমাদের কাজ করে অ্যাপ্লিকেশন লেয়ার। দিস ইজ মোর সিকিউর কম্পেয়ার টু যেটা আমরা এখানে দেখলাম হচ্ছে প্যাকেট ফিল্টার ফায়ারওয়েল, যেটা এখানে শুধু নেটওয়ার্ক আর ট্রান্সপোর্ট লেয়ারের আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা স্পুফ আজকের দিনে হয়ে যায়। পার্সোনাল ফায়ারওয়েল থাকতেই পারে। পার্সোনাল ফায়ারওয়েল কোথায় থাকে? প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের আছে। যদি কোনো অপারেটিং সিস্টেমে না থাকে, তাহলে আমরা কি পাই? আমরা অ্যান্টিভাইরাস ইনস্টল করি। অ্যান্টিভাইরাসের মধ্যেও কিন্তু একটা ফায়ারওয়েল সেটিং থাকে, কি অ্যালাউ করবো কি ডিনাই করবো, আমরা অ্যান্টিভাইরাস দিয়ে পরেও অ্যান্টিভাইরাসের মধ্যেও একটা ফায়ারওয়েল সেটিং থাকে, সেখানেও আমরা ট্রাফিক অ্যালাউ বা ডিনাই করতে পারি। ট্রান্সপোর্ট ফায়ারওয়েল। ট্রান্সপোর্ট ফায়ারওয়েল মানে আমরা একটা ফায়ারওয়েলকে ইউজ করতে পারি অ্যাজ আ সুইচ, আমি একটু আগেই বলেছি, যেখানে ফায়ারওয়েলটা একদম লেয়ার 2 হিসেবে কিন্তু কাজ করবে। সুইচে কি হয়, এইদিকে যা সাবনেট দেখুন আছে, উল্টো দিকে সেম সাবনেট আছে, and actual data communication will take place based on MAC address. So it is capable of filtering traffic from layer 2 to layer 7, right? ভার্চুয়াল ওয়্যার ফায়ারওয়েল, আচ্ছা এই যে আমরা ট্রান্সপারেন্ট ফায়ারওয়েল বললাম না, এইটা আমরা না ট্রান্সপারেন্ট ফায়ারওয়েল, এটাকে আমরা সিসকোর ল্যাঙ্গুয়েজে এটাকে বলি ট্রান্সপারেন্ট ফায়ারওয়েল। একই ট্রান্সপারেন্ট ফায়ারওয়েলের কাজটাই যখন আমরা পালা অল্টোর ল্যাঙ্গুয়েজে আমরা দেখি, সেটাকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল ওয়্যার ফায়ারওয়েল, যেখানে লেয়ার 2 টেকনোলজিতে কাজ হয়, দুদিকে একই সাবনেট আমাদের থাকে। বাট ভার্চুয়াল ওয়্যার ফায়ারওয়েল বা পালা অল্টোর মধ্যে আলাদা কি আছে, আমি একটুখানি বাদেই আপনাদেরকে বোঝাবো। ট্র্যাডিশনাল নেটওয়ার্ক ফায়ারওয়েল, ট্র্যাডিশনাল নেটওয়ার্কে আমরা যে ফায়ারওয়েল করি, ওটা আর বলার দরকার নেই, ওপরে আমরা ডিসকাশন করে এসেছি। ওটাকে আমরা বেসড অন আইপি এন্ড পোর্টি আমরা করি। নেক্সট হচ্ছে জোন বেসড ফায়ারওয়েল। আমরা যদি একটা নর্মাল সিসকো রাউটারকে যদি চাই, ওটাকে কিন্তু অ্যাজ আ ফায়ারওয়েল আমরা কনফিগার করতে পারি বেসড অন সার্টেন জোনস, ঠিক আছে? আমাদের আইওএস যদি সাপোর্ট করে, তাহলে আমরা কিন্তু সিসকো যে একটা নর্মাল রাউটার যেটা আছে, তো ওর আইওএস যদি সাপোর্ট করে, আমার আইওএস ভার্সন নাম্বারটা আমি বলতে পারবো না, বা ট্রাই করলে ওটা হয়ে যাবে। আমরা কি করতে পারি, সেখানে সিসকোর একটা নর্মাল রাউটারকে জোনে ডিভাইড করে অ্যাজ আ ফায়ারওয়েল আমরা কনফিগার করতে পারি, যে কোন জোন থেকে কোন জোনে ট্রাফিক যাবে, কোন জোন থেকে কোন জোনে ট্রাফিক অ্যালাউ বা ডিনাই থাকবে। আচ্ছা এটা হবে ক্লাউড, হ্যাঁ এটা ক্লুড কুড হয়ে গেছে, সিএল ও না, সিও ইউএল, এটা ক্লাউড হবে, রাইট? তো এবার যে ক্লাউড বেসড ফায়ারওয়েল, দিস ইজ ওয়ান অফ দ্য নেক্সট ইমার্জিং টেকনোলজি।
আমাদের আগামী দিনে যখন আমরা ক্লাউডে কাজ করবো, মানে ক্লাউডে তো কাজ আবার শুরু হয়ে গেছে, এবার ক্লাউড সিকিউরিটি নিয়ে সবাই মাতামাতি করবে ভেরি সুন। তো আমরা যেটা পারা অল্টো আজকে আমরা দেখতে পাচ্ছি, আমি আগেই বললাম ফায়ারবেল আমার হার্ডওয়্যারও হতে পারে, ভার্চুয়ালও হতে পারে। তো ক্লাউডে যখন আমরা কনফিগার করবো ওটা ভার্চুয়াল হবে, রাইট? ক্লাউডে যখন কনফিগার করবো তখন সেই ফায়ারওয়েলটা ভার্চুয়াল হবে। তো আগামী দিনে কি আসছে, এই দিনটা আসতে চলেছে যে আমাদের ক্লাউড সিকিউরিটি যারা করবে তাদেরকেও কিন্তু সব ফায়ারওয়েল জানতে হবে। পালা অল্টো, ফর্টিগেট, চেক পয়েন্ট, 2-3টে ফায়ারওয়েল যদি জানা থাকে, আপনার ভেন্ডার যে ফায়ারওয়েল দিতে যাবে, কারণ ক্লাউডে লাইসেন্স ওয়াইজ প্রাইসিং থাকবে, রাইট অর নট? সবাই বেস্ট প্রাইস অফার করার চেষ্টা করবে। তো ক্লায়েন্ট যেটাকে মনে করবে ক্লায়েন্ট সেটাকে নেবে, রাইট? তো আমরা অ্যাজিওর ক্লাউডেও যদি দেখি, অ্যাজিওর ক্লাউডেও আমরা অ্যাজিওর ফায়ারওয়েল আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, যেখানে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেই অ্যাপ্লিকেশন গুলোর এগেনস্টে আমরা অ্যালাউ ডিনাই করতে পারি। আমার যে বেসড অন আমরা যে সাপোজ ইয়ে করছি, যদি কোনো ভিপিএন কানেক্টিভিটি করি, একটা হয় অ্যাজুরে একটা ভিপিএন কানেক্টিভিটি হয়, যেটা হচ্ছে আপনার লোকাল মেশিন থেকে আপনি ডাইরেক্ট অ্যাজুরে কানেক্ট করবেন, আর সেটাও কিন্তু ফুললি একটা প্রাইভেট নেটওয়ার্ক দিয়ে হবে, যেন মনে হবে আমরা একটা ল্যানে কানেক্টেড আছি, ঠিক আছে? তো সেখানে একটা ভিপিএন হয়, এক্সপ্রেস ভিপিএন বলা হয়। তো সেটা দিয়ে হয়তো সেখানেও আমরা ফায়ারওয়েল ইমপ্লিমেন্ট করতে পারি। তো সেটা আমাদের ক্লাউডে হয়। তো এতগুলো আছে আমাদের ফায়ারওয়েল, ঠিক আছে? ভার্চুয়াল ফায়ারওয়েল, তো ক্লাউড ফায়ারওয়েল আর ভার্চুয়াল ফায়ারওয়েল ইজ বোথ দ্য সেম, কিছু এখানে আলাদা নেই। এইবার এখানে আমি বলি ইউটিএম ফায়ারওয়েল, ইউনিফাইড থ্রেড ম্যানেজমেন্ট। ইউটিএম ফায়ারওয়েল মানে কি? ইউটিএম ফায়ারওয়েল ইজ, কি বলবো, দ্য মোস্ট অ্যাডভান্স ফায়ারওয়েল ইউ মে সে। ইউটিএম ফায়ারওয়েলে কি আছে, আমরা ফায়ারওয়েলের ফিচার পাচ্ছি, ওপরে যতগুলো ফায়ারওয়েলের ফিচার পেলাম আমরা লেয়ার 3 থেকে পরে লেয়ার 2 থেকে শুরু করে লেয়ার 7 অব্দি আমরা সব ফিচার্স ওখানে পাচ্ছি। আমরা ওই ফায়ারওয়েলের মধ্যেই আমরা আইডিএস পেয়ে যাই, আইপিএস পেয়ে যাই, মানে আইডিএস আইপিএস আলাদা করে আমাকে ইমপ্লিমেন্ট করার দরকার নেই। উইদিন দ্য ফায়ারওয়েল উই আর গেটিং প্রোটেকশন এগেনস্ট এনি টাইপ অফ ম্যালওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন কন্ট্রোল, এই সব জিনিসগুলো আমরা এখানে পাচ্ছি। তো এখানে আমরা ইউটিএম ফায়ারওয়েলে আমরা অ্যান্টিভাইরাস স্ক্যানিং, অ্যান্টি স্প্যাম, কন্টেন্ট ফিল্টারিং, ওয়েব ফিল্টারিং, হোয়াট এভার ইউ থিঙ্ক, এভরিথিং ইউ আর গেটিং ওভার হিয়ার। একটা ফায়ারওয়েলে যা যা আমরা এখানে করতে পারি, কিন্তু সবকিছু পাওয়া সত্ত্বেও ইউটিএম ফায়ারওয়েলকে আমরা কিন্তু নেক্সট জেনারেশন ফায়ারওয়েল বলতে পারি না। এটা অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ইউটিএম ফায়ারওয়েল এন্ড দ্য নেক্সট জেনারেশন ফায়ারওয়েল। এটাকে নেক্সট জেনারেশন ফায়ারওয়েল বলতে পারি না কেন? দেখুন, নেক্সট জেনারেশন ফায়ারওয়েলকে নেক্সট জেনারেশন ফায়ারওয়েল বানিয়েছে কিছু জিনিস ওখানে আলাদা আছে বলে। নেক্সট জেনারেশন ফায়ারওয়েলকে নেক্সট জেনারেশন ফায়ারওয়েল আমরা এই জন্য বলি, কারণ নেক্সট জেনারেশন ফায়ারওয়েলে আমাদের 3টে জিনিস আছে যেটা নেক্সট জেনারেশন ফায়ারওয়েলে পাওয়া যায়। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, এখানে আমি কোথাও মেনশন করিনি কথাটা, আমি ওটাই দেখার চেষ্টা করছি কোথাও মেনশন করেছি কিনা। ঠিক আছে, এর পরে হয়তো থাকবে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, একটা হচ্ছে কন্টেন্ট আইডি। আচ্ছা, এর পরে বলি ইউজার আইডি, অ্যাপ্লিকেশন আইডি, কন্টেন্ট আইডি। ইউজার আইডি, ইউজার স্পেসিফিক আমরা ফিল্টার করতে পারি ট্রাফিক। অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন স্পেসিফিক আমরা এখানে করতে পারি ট্রাফিক ফিল্টারিং। কন্টেন্ট আইডি মানে কি, যখন আমাদের একটা ফায়ারওয়েলে যখন ফায়ারওয়েল থেকে যখন ডেটাটা প্রসেস হচ্ছে তখন ওখানে ইউআরএল ফিল্টারিং হয়, ঠিক আছে? ডিপ মানে ডিপ নয়, মানে ওখানে প্যাকেট ইন্সপেকশন হচ্ছে, অ্যান্টি ভাইরাস চেক করা হয়, অ্যান্টি স্প্যাম চেক করা হয়, কোয়ালিটি অফ সার্ভিস চেক করা হয়, আইপিএস আইডিএস চেক করা হয়। তো এই প্রত্যেকটা জিনিস ওখানে কিন্তু চেক করা হয়। এই প্রত্যেকটা জিনিসকে একসাথে যদি একটা কথা বলে সেটাকে বলে কন্টেন্ট ফিল্টারিং, কন্টেন্ট আইডি, সরি, কন্টেন্ট আইডি। তো এখানে আমরা কি পাচ্ছি নেক্সট জেনারেশন ফায়ারওয়েলে, আবারও বলছি, এটা আগে হয়তো কোথাও মেনশন করা আছে, ইউজার আইডি বেস, অ্যাপ্লিকেশন আইডি বেস, কন্টেন্ট আইডি বেস আমরা এখানে ফিল্টার করতে পারি। and here the packet is inspected, which is called deep packet inspection. এখানে যে ইন্সপেকশনটা হয় এটাকে আমরা বলি হচ্ছে ডিপ প্যাকেট ইন্সপেকশন, ঠিক আছে? তো এই যে ডিপ প্যাকেট ইন্সপেকশন হচ্ছে, এটা সব আছে এখানে,
নেক্সট জেনারেশন ফায়ারওয়ালে আমরা সব পাবো, ঠিক আছে? লোকেরা এখন আইডিএস আইপিএস নিয়ে অনেক বেশি লাফালাফি করে, ওটাই সব ঠিক আছে, ওটা আছে অবশ্যই, ওটা একটা খুব বড় ফ্যাক্টর আমাদের অ্যাপ্লিকেশন ফিল্টারিং করার জন্য। বাট তাহলে দুটোই যদি সেম হয়, তো দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? ডিফারেন্স হচ্ছে ইন টাইম। আমার যদি একটা প্যাকেটকে প্রসেস করতে, একটা ইউটিএম ফাইবার দিয়ে একটা প্যাকেটকে প্রসেস করতে আমার যা সময় লাগবে, তার থেকে অনেক কম সময়, অনেক 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 কম সময়, আমি 1/10 বা 1/100 সেটা আমি এভাবে বলতে পারবো না, অনেক কম সময় আমার নেক্সট জেনারেশন ফাইবার একটা প্যাকেটকে ইন আ ফ্লো কিন্তু সেটাকে কিন্তু প্রসেস করা হয়ে যায়। তাহলে টাইমিং এখানে কিন্তু অনেক কম লাগে, মানে এখানে আমরা হাই স্পিড আমরা এখানে পাই ইন নেক্সট জেনারেশন ফাইবার, হাই স্পিড কানেক্টিভিটি। আর একটা সিঙ্গেল ফ্লো, ইন আ সিঙ্গেল ফ্লোতে আমার পুরো প্যাকেটটা ইন্সপেক্ট হয়ে যায়। আমি আপনাকে এটা বলতে পারি যে আগে ইউটিএম যদি আমাদের আগেকার দিনে এক্স রে হয়ে থাকে, যে আমাদের বডির সবকিছু একটা দেখে বলে দেবে, বা যদি কোনো সিটি স্ক্যান হয়ে থাকে, ঠিক আছে, মেডিকেল টার্মে যদি আমরা সিটি স্ক্যানে সবকিছু বডি ধরতে পারি, তো নেক্সট জেনারেশন ফাইবার হচ্ছে ডিএনএ, যেটা দিয়ে আমরা ডিএনএ অ্যানালিসিস করতে পারি একটা, রাইট? এবারে এখানে আর একটা ইন্টারভিউ বেস কোশ্চেন থাকতে পারে, যে আমরা ফায়ারওয়েল কোথায় ইমপ্লিমেন্ট করতে পারি। এটা আমি প্রথমে একদম আলোচনা করেছিলাম, যে ফায়ারওয়েল আমরা কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা জেনারেলি কি বলি, আমরা পেরিমিটার নেটওয়ার্কে আমরা ফায়ারওয়েল ইমপ্লিমেন্ট করবো। যে আমার যেখানে পেরিমিটার নেটওয়ার্ক মানে হচ্ছে যেখানে আমার আউটসাইড আর ইনসাইড নেটওয়ার্কের মাঝখানে, আজকের দিনের কোম্পানি যতটা সামর্থ্য সব জায়গায় ফায়ারওয়েল আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আজ আ সিকিউরিটি ইনচার্জ আমার উত্তর হবে যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল যেখানে যেখানে আমার সিকিউরিটি দরকার হবে সেখানে আমাকে ফায়ারওয়াল ইমপ্লিমেন্ট করতে হবে, whether it is in the edge, whether it is in the perimeter network, whether it is between the LAN and the WAN, whether it is between the networks, be- between the servers, before the servers, everywhere, যেখানে যেখানে আমার প্রয়োজন পড়বে সেখানে সেখানে আমি ফায়ারওয়াল এখানে ইমপ্লিমেন্ট করবো। একটা ডেটা সেন্টারে তাই তাই করা থাকে। তো এতদূর যখন আমাদের এখানে হলো, এবার আমি লেটস স্টার্ট অ্যাবাউট পালো আল্টো। তো এতক্ষণ আমরা কি দেখলাম, বেসিক সিকিউরিটি কিছু টার্মিনোলজি এখানে এখানে আমি বলে দিলাম। সিকিউরিটি কনসেপ্টস এর কি কি সিকিউরিটি কনসার্ন হয় সেটা এখানে আমরা আলোচনা করে নিয়েছি। হোয়াট ইজ ফায়ারওয়েল আমরা দেখলাম, নেক্সট উই উইল এন্টার পালো আল্টো। ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ফায়ারওয়েল, অ্যাজ বিকজ আমি জানি না, আমার মোস্ট ফেভারিট অ্যাকচুয়ালি দুটো ফায়ারওয়েল আছে এখানে, একটা হচ্ছে এফটিডি, একটা হচ্ছে পালো আল্টো। Because as a trainer আমি যদি বলি, every lab that we try to do in this particular, in these two vendors, ঠিক আছে, you will get the output in the first attempt. এবার অন্য ফাইবার গুলো কি খারাপ? খারাপ নয়, আম, কি বলবো, আমি এনজয় করি এখানে ল্যাব করতে। তো পালাও অল্টো অ্যাকচুয়ালি আমাদের একটা স্যান ফ্রান্সিসকোর একটা সিটির নাম। যদি আপনি স্যান ফ্রান্সিসকো দেখেন, তো সিসকোর নামটাও কিন্তু এখান থেকে নেওয়া হয়েছিল। তো দের ইজ এ সিটি ইন স্যান ফ্রান্সিসকো, ওর নাম হচ্ছে পালাও অল্টো, ওই সিটির নামেই আমাদের আবার এই ফায়ারবেলটাকে তৈরি করা হয়েছে। সো ইটস আ নেক্সট জেনারেশন ফায়ারবেল অল টুগেদার, রাইট? অ্যান্ড পালাও অল্টোর যদি আমরা হেডকোয়ার্টার বলি, দ্য হেডকোয়ার্টার ইজ ইন ক্যালিফোর্নিয়া, অ্যান্ড ইন দ্য ইয়ার 2005 আমরা পালাও অল্টোকে ওয়াজ রিলিজড, রাইট? তো অ্যাকচুয়ালি পালাও অল্টো কিভাবে তৈরি হয়েছিল এটা ছোট্ট বলি এই গল্পটা। নির্যুগ বলে একটা ইঞ্জিনিয়ার ছিল, হু ইজ দ্য ফর্মার ইঞ্জিনিয়ার অফ পালাও অল্টো, রাইট? মানে সরি, মানে ফাউন্ডার অফ পালাও অল্টো। ও নির্যুগ বলে যে ইঞ্জিনিয়ার ছিল, পালাও অল্টোর থেকে আগের কোম্পানি হচ্ছে চেক পয়েন্ট, ঠিক আছে? তো নির্যুগ বলে যে এই ইঞ্জিনিয়ার ছিল, ও আগে চেক পয়েন্টে কাজ করতো, তারপর নেট স্ক্রিন বলে একটা টেকনোলজিতে কাজ করতো, তারপর ও ওখান থেকে জব ছেড়ে দেয়। আর জব ছাড়ার পর ওর এরকম অসুবিধা হয়ে গেছিল যে ওর ডে টু ডে লিভিং এর জন্য যে খাবারটা খাবে সেটা ওর কাছে আহ, ওর কাছে জোটেনি, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল। অ্যান্ড সামহাউ আউট অফ দ্যাট সিচুয়েশন, দিজ আর গ্রেট পিপল হু ইনভেন্টেড পালো আল্টো ফায়ারওয়েল, যেখানে আমরা অ্যাপ আইডি, ইউজার আইডি অ্যান্ড কন্টেন্ট আইডি, দ্য ইউনিক ফিচার্স অফ পালো আল্টো যেটা আমরা এখানে পাচ্ছি, রাইট?
and this is considered as the best next generation firewall for today. আমরা যদি দেখি পালা অল্টোর, তো যাই হোক এখানে আছে কতগুলো কান্ট্রিতে কি আছে। পালা অল্টো জেনারেলি আমি আপনাদেরকে বলি, আমার ইউজার মানে মার্কেট রিপোর্ট বলা হচ্ছে, পালা অল্টো আর ডেলের এই দুটোর কাস্টমার কেয়ার সার্ভিস, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড এখন বেস্ট, ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট 24/7 কাস্টমার কেয়ার সার্ভিস। আমাদের পালা অল্টোর যে কাস্টমার কেয়ার সার্ভিসটা প্রোভাইড করা হয়, সো দিস ইজ অলমোস্ট প্রোভাইডেড ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে, কল সেন্টার যেটা আমরা বলি। এবং যদি কোথাও কোনো প্রবলেম হচ্ছে বা কিছু ইস্যুস হচ্ছে যখন আমরা কোম্পানিকে কানেক্ট করি, তো অলমোস্ট ইন্ডিয়াতেই ম্যাক্সিমাম 99% কলস ঢোকে, রাইট। তো আচ্ছা, এখন যেটা পালা অল্টো যদি আপনি দেখেন, তো এখানে ফর কনজিকিউটিভ 8 টাইমস ইন আ রো বেস্ট ফায়ারওয়েল অ্যাওয়ার্ডস কিন্তু ওরা পেয়েছে। আচ্ছা, আমরা যে সার্টিফিকেশনটা এখানে করছি সেই সার্টিফিকেশনের নাম হচ্ছে PCNSE। এর পালাপাল্টি অনেকগুলো সার্টিফিকেশন আছে, বাট আমি সবসময় দেখেছি আমি যে সার্টিফিকেশন গুলো করাই বা বলি রেকমেন্ড করি, তো কোনো ফাউন্ডেশন লেভেল সার্টিফিকেশন বলি না, যেটা ইন্ডাস্ট্রিতে গেলে আমাদের কাজে লাগবে সেরকমই সার্টিফিকেট আমি সবসময় রেকমেন্ড করি। তো পালা অল্টো যে এখানে সার্টিফিকেশন আছে PCNSE, ঠিক আছে, পালা অল্টো নেটওয়ার্ক সার্টিফাইড নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, দিস ইজ দ্য সার্টিফিকেশন। আর এক্সাম নেম হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার, রাইট। আর এটা হচ্ছে এক্সাম নেম। আর এক্সাম নাম্বার হচ্ছে, এটা আপনি প্যান OS 9 বা প্যান OS 10 আপনি যে কোনো একটা এখানে আপনি দিতে পারেন। অ্যারাউন্ড $160 চলছে। আর আমাদের ডিউরেশন থাকে এটার 80 মিনিটস এক্সামিনেশনের জন্য। নন, যদি নন ইংলিশ কেউ দেয় মানে চাইনিজ বা জার্মান, যেটা তো আমাদের এখানে নেই, মানে আমি ওরকম স্টুডেন্ট নেই, যাই হোক। তো আমরা ইংলিশ পাবো, আমরা 80 মিনিটের পেপার হবে, 80 মিনিটসের। আর 75 কোশ্চেন্স থাকবে। আর আউট অফ 75, 70% ইজ দ্য পাস মার্ক, রাইট। তো কোন কোন জায়গা থেকে কত কোশ্চেন থাকে সেটা এখানে আমি অলরেডি মেনশন করে দিয়েছি, ঠিক আছে। ডিজাইনিং অ্যান্ড প্ল্যানিং থেকে 16%, ডিপ্লয় অ্যান্ড কনফিগার থেকে 23%, অপারেট কনফিগারেশন ট্রাবল শুটিং থেকে 18%, অপারেট থেকে 20%, কোর কনসেপ্ট থেকে 23%, ঠিক আছে। আর আমাদের এখানে যে এক্সাম ফরম্যাটটা আছে, অনলি MCQs, নো ল্যাবস, নো ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ঠিক আছে, নো ম্যাচ দ্য ফলোইং, এরকম কিচ্ছু নেই। অনলি MCQs টিক 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 করে দিতে হবে। সো আই হ্যাভ ডেভেলপ মাই কন্টেন্ট ওভার হিয়ার, অ্যান্ড ইফ ইউ গো থ্রু দ্য কন্টেন্ট, সরলি যদি এই কন্টেন্টটা থ্রু দিয়ে আমরা যাই, তাহলে কিন্তু আমরা পালা অল্টোর এক্সামকে ফার্স্ট চান্সে আমরা কিন্তু ক্লিক করতে পারবো। তো এবারে এখানে কি হচ্ছে, যে আমি যে পালা অল্টো নিয়ে বলছিলাম, পালা অল্টোর সব থেকে ইউনিক জিনিস, দ্য মোস্ট ইউনিক থিং অফ পালা অল্টো এখানে কি হচ্ছে, প্রথম হচ্ছে আমার প্যাকেজ যে ইন্সপেকশন হয়, ইট ইজ ভেরি ফাস্ট। এটা বলা হচ্ছে সিঙ্গেল পাস সফটওয়্যার, মানে আগে কি হতো, UTM ফায়ারওয়েল স্টেপ বাই স্টেপ ইন্সপেকশন করে, URL ফিল্টারিং চেক করলো, ঠিক আছে, তারপরে IPS IDS অ্যাপ্লিকেশনস ফিল্টার চেক করলো, IP পোর্ট, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ ওটাকে প্রসেস করে। এইটাই পালা অল্টোর ইউনিক জিনিস, এও সব জিনিসকে প্রসেস করছে, বাট ইন আ সিঙ্গেল ফ্লো। তার সঙ্গে এখানে কি করা আছে, অ্যাপ্লিকেশন আইডি, ইউজার আইডি অ্যান্ড কন্টেন্ট আইডি, এর উপর বেস করে আমরা কিন্তু প্যাকেট ফিল্টার কিন্তু করতে পারি। আর সব থেকে বড়, আরেকটা বড় জিনিস পালো অল্টো ফায়ারওয়েলের সাথে, এটা আপনারা এখন বুঝতে পারবেন, পালো অল্টো ফায়ারওয়েলের কন্ট্রোল প্লেন আর ডেটা প্লেন কিন্তু আলাদা, সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং এর মতো, রাইট। কন্ট্রোল প্লেনের জন্য আলাদা হার্ডওয়্যার, ডেটা প্লেনের জন্য আলাদা হার্ডওয়্যার, ভালো করে বুঝুন এখানে। কন্ট্রোল প্লেনের জন্য আলাদা CPU র্যাম আছে, ডেটা প্লেনের জন্য আলাদা CPU র্যাম আছে। সেই জন্য প্রসেসটা অনেকটা, যেহেতু দুটো আলাদা হয়ে যাচ্ছে, সেখানে অনেকটা আমাদের প্রসেসিং কি হয়ে যাচ্ছে, ফাস্ট হয়ে যাচ্ছে। তার মানে যদি আমার ডেটা প্লেন কখন আমি ডাউন, ডেটা প্লেন যদি ডাউনও হয়, এটা ভালো করে বুঝুন, ডেটা প্লেন যদি ডাউন হয় বা ডাউন করা হয়, যখন কোনো ট্রাফিক যাবে না, ডেটা প্লেনকে যদি বন্ধ করা হয়, তাহলেও কিন্তু কন্ট্রোল প্লেন কিন্তু ওপেন আছে, আমরা কিন্তু ফায়ারওয়েলকে অ্যাক্সেস করতে পারবো। কন্ট্রোল প্লেন দিয়ে আমরা ম্যানেজমেন্ট ট্রাফিক কিন্তু আমরা এখানে আমাদের কিন্তু যাবে, রাইট। সো দিস ইজ জাস্ট, সো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফিচার। এই যে এখানে বলা হচ্ছে যে সিঙ্গেল পাস সফটওয়্যার প্যারালাল প্রসেসিং হার্ডওয়্যার, ঠিক আছে। তো এটা এখানে মেনশন করা আছে
যে সিঙ্গেল পাস প্যারালাল প্রসেসিং SP3 আর্কিটেকচার। তো SP3 আর্কিটেকচারে আমরা কি পাই? ভেরি লো লেটেন্সি পাই, খুব কম লেটেন্সি থাকে, অ্যান্ড ভেরি হাই থ্রুপুট থাকে। তো লেটেন্সি কম, থ্রুপুট অনেক বেশি, অটোমেটিক পারফরমেন্স বাড়তে সুবিধা হবে, বাড়বে। তো রিমেম্বার দিস ওয়ার্ড, সিঙ্গেল পাস সফটওয়্যার অ্যান্ড প্যারালাল প্রসেসিং হার্ডওয়্যার। By the diagram you can understand. So there is the application বা সফটওয়্যার which is কি বলবো, examining my data, inspecting my data, and there are hardware separately যেটা আমার ডেটাটাকে কি করছে, সোর্স টু ডেস্টিনেশন দিকে মানে ডেটা মুভমেন্টটা করাচ্ছে, রাইট? সো ইউ ক্যান গো থ্রু দিস। হ্যাঁ, আমরা এখানে যা আলোচনা করেছি মোটামুটি সব এখানে আমি এখানে বলেই দিয়েছি। তো প্যারালাল প্রসেসিং এখানে কি আছে? প্যারালাল প্রসেসিং কি হচ্ছে? প্যারালাল প্রসেসিং এর মধ্যে একটা জিনিস আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি, বেসড অন অ্যাপ্লিকেশন আমরা এখানে কাজ করতে পারি, রাইট? তো যে কোনো দেয়ার আর, আমি আগেই বলেছি অ্যাম্পেল অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশনস আর সাপোর্টেড বাই পালো আল্টো রাইট নাও, রাইট? আমরা ইউজার আইডি বেসড, আমরা এখানে ইউজারকে আইডেন্টিফাই করতে পারি, অ্যান্ড বেসড অন দ্যাট আমরা ইউজার আইডি কে বেস করে আমরা সেখানে পলিসি ইমপ্লিমেন্ট করতে পারি। অ্যান্ড কন্টেন্ট আইডি মানে আবার সব কটা এখানে চলে গেলো, যে আলটিমেট যেটা আমাদের এখানে প্রসেসিং হচ্ছে, ইউআরএল ফিল্টারিং হলো, ঠিক আছে, আমাদের আহ, কি বলে, ডিপ প্যাকেট ইন্সপেকশন হলো, ঠিক আছে, এভরিথিং যেটা আছে সেটা আমরা এখানে কন্টেন্ট আইডির মধ্যে আমরা এখানে দেখছি। সো অ্যাপ্লিকেশন আইডি, আই টোল্ড ইউ হোয়াট ইজ অ্যাপ্লিকেশন আইডি। কন্টেন্ট আইডি এখানে আমি মেনশন করে দিচ্ছি, ইউজার আইডি এখানে আমি মেনশন করে দিচ্ছি। তো এখানে দেখুন সিঙ্গেল পাস আর্কিটেকচার, এখানে আমি যে মেনশন করি সিঙ্গেল পাস আর্কিটেকচার ইমেজ গুলো, তো এখানে দেখুন আমার কাছে কি আছে, দিস ইজ মাই কন্ট্রোল প্লেন। তো কন্ট্রোল প্লেনে আমার কনফিগারেশন চলছে, লগিং চলছে, রিপোর্টিং চলছে, এর জন্য আলাদা আমার সিপিইউ র্যাম এখানে আছে। আর দিস ইজ মাই ডেটা প্লেন। ডেটা প্লেনের মধ্যে আবার কি আছে দেখুন, একটা হচ্ছে আমার সিকিউরিটি ম্যাচ, একটা হচ্ছে সিকিউরিটি প্রসেসিং, একটা হচ্ছে নেটওয়ার্ক প্রসেসিং, ঠিক আছে? নেটওয়ার্ক প্রসেসিং এর মধ্যে আমার সব যেগুলো থাকা দরকার, কিওএস, ন্যাট, এআরপি, রুট, সব এখানে কিন্তু আমাদের নেটওয়ার্কের মধ্যে আছে। সিকিউরিটি প্রসেসিং এর মধ্যে আমার সেশন সেটআপ, এসিএল, আইপিসেক, এই জিনিসগুলো আমার এখানে থাকছে। আর সিগনেচার ম্যাচ মানে এখানে আমরা বাকি জিনিসগুলো আইপিএস, আইডিএস এর যা কনফিগারেশন এখানে আমরা দেখছি। এরও জন্য সেপারেট র্যাম অ্যান্ড র্যাম সিপিইউ আমাদের কিন্তু এখানে কিন্তু ডেডিকেটেড হার্ডওয়্যার দেওয়া হয়েছে, রাইট? তো এমনি এমনি পারফরমেন্স ভালো হয়নি, ডিজাইনটাও এখানে অনেকটা ভালো। সো ইউ নো হোয়াট ইজ কন্ট্রোল প্লেন। কন্ট্রোল প্লেন আমরা যেখানে আমাদের ম্যানেজমেন্ট ট্রাফিক যায়। ইউ নো হোয়াট ইজ ডেটা প্লেন। ডেটা প্লেন যেখানে আমাদের ডেটা ট্রাফিক, অ্যাকচুয়াল ট্রাফিক ফ্লো করে, রাইট? and what is networking, I guess you know what is networking. Security আমি আবার বলছি কি কি এখানে করা হয়, পলিসি, এগুলো আমরা বারবার ডিসকাশন করব, তাই এখানে আমার আলাদা করে বলার কিছু নেই। সিগনেচার ম্যাচ করবে বেসড অন কন্টেন্ট আইডি, ঠিক আছে, অ্যাপ্লিকেশন এন্ড অল সিগনেচার এখানে ম্যাচ করবে। তো এই জিনিসগুলো এখানে আছে। সো এখানে কি বলা হচ্ছে, রাইট? এখানে পালা অল্টোতে যেটা আমরা বলছি, এখানে অ্যাপ্লিকেশন বেস ফায়ারওয়েল। সাপোজ টোরেন্টের কোনো ফাইল ডাউনলোড আমরা করছি, বা টোরেন্টের কোনো ট্রাফিক আমার নেটওয়ার্কে ঢুকছে, আর ও পোর্ট নাম্বার 80 করে ঢুকছে ফর এক্সাম্পল, ঠিক আছে, টোরেন্ট নিজেকে পোর্ট নাম্বার 80 করে পালা অল্টোতে ঢুকছে, বাট অ্যাজ বিকজ এটা আমার অ্যাপ্লিকেশন আইডি এখানে চেক করা হবে, ইমিডিয়েট কিন্তু ফায়ারওয়েল কিন্তু বুঝে যাবে, পালা অল্টো ফায়ারওয়েল ইমিডিয়েট বুঝে যাবে যে পোর্ট এটা এটা একটা টোরেন্টেড ট্রাফিক, অ্যান্ড দিস শুড নট বি অ্যালাউড ইনটু দ্য নেটওয়ার্ক, ও কিন্তু এখানেই ব্লক করে দেবে। ওয়্যারএজ যদি আমরা এটা সিসকো ফায়ারওয়েলে দেখি, তো সিসকো এফটিডি তে কি হচ্ছে, যে আমার যদি এখানে টোরেন্টেড ট্রাফিক ঢোকে, তো সিসকো ফায়ারওয়েল লোক বলবে ওকে পোর্ট নাম্বার 80, তারপর একটা ট্রাফিক আসছে, এটাকে আমাদের এখানে, আমার এখানে কোনো পলিসি নেই, আমি এখান থেকে অ্যালাউ করে দেবো। এবং ফার্দার যখন এটা ওর এএসএ হোক বা সোর্স ফায়ার, মানে আমাদের এফটিডির আগের ভার্সনটাকে সোর্স ফায়ার বলে, যখন আইপিএস মোডে ঢুকবে, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেমে, আইপিএস কিন্তু ইমিডিয়েট বলবে না 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 না, এটাকে আমরা অ্যালাউ করতে পারি না। মানে ফার্দার ট্রাফিকটা এগিয়ে গিয়ে তারপরে গিয়ে আবার একটা জায়গায় ফিল্টার হচ্ছে, এটাকে, এটা টোরেন্টেড ট্রাফিক, এটাকে আমি এগোতে পারি না, ঠিক আছে, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেমে ও কিন্তু ওটাকে ব্লক করে দেবে,
রাইট? এখানের ক্ষেত্রে এফটিডির ক্ষেত্রেও আমাদের এখানে দেখতে পাচ্ছি ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম এখানে গিয়ে ব্লক করে দেবে। আমি আবার একটা এফটিডি ইউজ করছি, এফটিডি 9, ওখানে ইন্ট্রুশন ওখানে ইনবিল্ট ছিল। আহ, যাক ওটা এগোক, তারপরে আমি ওটাকে কমেন্ট করতে পারবো ওটার সাথে, এখন আমি কমেন্ট করতে পারবো না, যাই হোক। তো ইউ ক্যান সি ওভার ইয়ার, ওয়্যার পালো আল্টো ফায়ারওয়েল ও নিজেই ওর যে ফিচার আছে প্যাকেট ডিপ প্যাকেট ইন্সপেকশনে, ও সেখানে নিজেই বলে দিল যে না না এটাকে অ্যাজ আ ফায়ারওয়েল, যে না না এটা টোরেন্টেড ট্রাফিক ও রেকগনাইজ করে নিচ্ছে, যেটা অন্য ফায়ারওয়েলের ক্ষেত্রে আইপিএস মোডে গিয়ে ওটা আইপিএস ইন্সপেকশন হবে, সেখানে গিয়ে ওটাকে ডিটেক্ট করা হবে, ও এখানে ডিটেক্ট করে নিয়েছে, রাইট? তো এইগুলো প্রসেসিং আর ভেরি ফাস্ট ইন দিস ম্যানার। তো এবারে আমরা ল্যাবের দিকে এগোবো। নেক্সট ক্লাস আমি এখানে ডিসকাস করবো অ্যাবাউট দ্য ল্যাব, যে কি করে আমরা ল্যাবটাকে ডিপ্লয় করব। আমি যেটা নেক্সট ক্লাসে ল্যাব ডিপ্লয় করবো, আমি কালকে নেক্সট ক্লাসে ল্যাবটাও ডিপ্লয় করব। নেক্সট ক্লাসে আমি ইনিশিয়াল কনফিগারেশন অফ পালো আল্টো সেটাও আমি নেক্সট ক্লাসে স্টার্ট করে দেবো সামহাউ। কি বলতে চাচ্ছিলাম, তারপর আপনার কাছে এন্টার উইক থাকবে, আমি সব ল্যাবের অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সব ডাউনলোড করে নেবেন, আর আপনারাও আমার সাথে সাথে ল্যাবটাকে তৈরি করে নেবেন। তো আমি যখন ল্যাব করাবো, আপনারাও কিন্তু সেম একই সাথে কিন্তু ল্যাবটাকে প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে?